কলেজের গেট দিয়ে ঢুকবো, এমন সময় দেখি কয়েকটা মেয়ে মিলে একটা ছেলেকে উদুম কেলানি খেলাচ্ছে। ভাবতেছি একবার গিয়ে দেখবো কি হয়েছে। পরে আবার ভাবলাম না, না যাওয়াই ভালো। কেননা নিজেকে আর ভেজালে জড়াতে চাই না। এমনিতেই ভেজাল ভেজাল করে করে জীবনটা বরবাদের দিকে ঠেলে দিয়েছি। আর না, আর তার থেকে বড় কথা হলো আজ কলেজে আমার প্রথম দিন। এখানের পরিবেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। চুপচাপ মাথা নিচু করে চলে যেতে নিলে হঠাৎ পিছন থেকে একটা মেয়ে ডাক দেয়। পিছনে ফিরে, জি আমাকে বলছেন? এই ছেলে ভাব নিচ্ছিস মনে হয়। এখানে তুই ছাড়া আর কে আছে যে তাকে ডাকতে যাব? ও, আসলে বুঝতে পারিনি। জি বলুন, কি বলবেন? তবে নিজের মোটা মাথা দ্বারা বুঝে নিয়েছি মেয়েটা আমাকে কেন ডেকেছে। মেয়েটার হাতে সিগারেট। 100% শিওর মেয়েটা আমাকে র্যাগিং করার জন্য ডেকেছে। কলেজে নতুন মনে হয়। জি। কলেজে আসার আগে নিয়ম কানুন সম্পর্কে ধারণা নিয়ে আসিসনি যে কলেজের সিনিয়রদেরকে সম্মান করতে হয়? আসলে সরি, বুঝতে পারিনি। বুঝতে পারিসনি বললে তো আর হবে না। ভুলের জন্য তো তোকে শাস্তি পেতে হবে। মানে, শাস্তি কেন পেতে হবে? আমি তো আগে থেকেই অবগত না এই কলেজ সম্পর্কে, না হয়তো সালাম দিতাম। এই ছেলে আবার মুখে মুখে তর্ক করছিস। একে তো ভুল করেছিস, তার ওপর আবার মুখের ওপর কথাও বলছিস। তোর ডাবল সাজা প্রাপ্য। আমি মাথা নিচু করে আছি, কারণ কলেজে আজ আমার প্রথম দিন। আর প্রথম দিন এসেই কোনো ঝামেলায় জড়াতে চাই না। এই নে ধর। একটা কাগজ আমার হাতে দিয়ে, যা, এটাকে খুলবি না, সোজা গিয়ে ওই যে জিন্স পরা একটা মেয়ে দেখছিস তাকে গিয়ে এটা দিয়ে আসবি। আমি কথা না বাড়িয়ে কাগজটা হাতে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে আপু। মেয়েটি পিছনে ফিরে, কি রে, কি হয়েছে, ডাকলি কেন? একটা আপু আপনাকে এই কাগজটা দিতে বলল। মেয়েটার হাতে কাগজটা দিয়ে চলে আসতে ধরলাম, এমন সময় মেয়েটা আবার ডাক দিল। এই, আমি কাছে যেতেই মেয়েটা আমার গালে কষে কয়েকটা থাপ্পড় বসাই দিল। পুরো কলেজ তো আমার দিকে হা করে তাকিয়ে আছে। তোর তো সাহস কম না, তুই আমাকে লাভ লেটার দিস? তুই জানিস আমি কে? চুপ করে আছি। কি লাভ লেটার, কিছুই তো মাথায় কাজ করছে না। আপু, আমি তো আপনাকে লাভ লেটার দেই নাই। আর কাগজে কি লেখা ছিল সেটাও আমি জানি না। ওই যে আপুটা আপনাকে এটা দিতে বলল। মেয়েটা আরো কয়েকটা থাপ্পড় লাগাই দিল আমার গালে। আমি তো মেয়েটার থাপ্পড়কে হাবলার মতো ঠায় দাঁড়িয়ে আছি। দাঁড়া, লাভ লেটার দাও আর মজা বুঝাচ্ছি তোকে। ফোনটা বের করে কাকে জানি ফোন দিল। ইতিমধ্যেই কয়েকটা ছেলে এসে হাজির। এই ছেলে আমাকে লাভ লেটার দিছে, এবার তোরা কি করবি কর। একটা ছেলে এসে সোজা আমার কলার ধরে জোরে টান মারলো। সাথে সাথে আমার শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। তোর কত বড় সাহস মেঘা ম্যামকে লাভ লেটার দিস, যেখানে ওনার নাম পর্যন্ত আমরা মুখে নেই না। ভাইয়া বিশ্বাস করেন, আমি জানি না এতে কী লেখা ছিল। একটা আপু ওনাকে এটা দিতে বলল। এত কিছু আমি জানি না। কথা হচ্ছে তুই মেঘা ম্যামকে লাভ লেটার দিয়েছিস। এখন তোর কি হাল করে তুই দেখ। বলেই ছেলেটা আমাকে মারতে শুরু করলো। সাথে সাথে আরও কয়েকটা ছেলেও দৌড়ে এসে ছেলেটার সাথে মিলে আমাকে মারতে আরম্ভ করলো। আমি তো মাটিতে পড়ে মার খেয়েই যাচ্ছি। এই হইছে, থাম, যা এবার তোরা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ছেলেগুলো আমাকে মেরে চলে গেল। আমি মাটিতে পড়ে আছি। মেঘা আমার সামনে এসে, শোন, এটা হচ্ছে তোর সাজা। আর কোনো দোষ নাই তোর, এটাও আমি জানি। কিন্তু তোকে মারলাম কেন জানিস? আশা করি জানিস না। তোকে মারার কারণটা হচ্ছে এই মেগাকে সেটা চিনে নে। কলেজে সবাই আমার কথায় উঠে বসে। আমার মুখের উপর কথা বলার মতো দুঃসাহস কারো নাই এই কলেজে। এই কলেজে কেন, থাক আর বেশি নাই বা বললাম। কলেজে থাকলে এমনিতেই জেনে যাবে আমি কে। ভবিষ্যতে যেন কখনো বড় গলায় আমার সামনে কথা বলার মতো দুঃসাহস করিস না। সেটার জন্য মেডিসিন দিলাম। খালি তুই না, নতুন কলেজে যে কেউ আসলেই কলেজে তাকেই এমন মেডিসিনটা দেই। যেই মেয়েটা আমাকে কাগজটা দিছে সেই মেয়েটা মেঘার কাছে আসে। আর দুজনে মিলে হাসতে আরম্ভ করে। তারপর ওরা চলে যায়। আমি কোনো মতে মাটি থেকে উঠে চুপচাপ করে ক্লাসরুমের দিকে রওনা দিলাম। লজ্জায় মাথা তুলতে পারছি না। পুরো কলেজের সামনে আমায় মারলো। যেই আবির একবার একটা ডাক দিলে পুরো শহর ভেঙে লোকজন আসবে, সেই আবিরকেই মাটিতে ফেলে মেরে চলে গেল। থাক, নতুন বলে কিছু বললাম না। ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, তাই একজনের কাছে জিজ্ঞাসা করলাম, ভাইয়া ক্লাসরুমটা কোন দিকে? চলো, আমি দেখিয়ে দিচ্ছি। আমিও একই ক্লাসে যাব। ছেলেটার সাথে ক্লাসরুমের দিকে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, আমার নাম আসিফ। তোমার নাম কি? আমি আবির। আসলে কিছু মনে করিও না। তোমার সাথে যা হয়েছে সবটাই দেখেছি। কিন্তু
কিছু বলার মতো ক্ষমতা নেই, কারণ যেই মেয়েটা তোমাকে মেরেছে সেই মেয়েটা এই শহরের মাফিয়া গ্যাং লিডার। শুনতে একটু অন্যরকম লাগবে যে মেয়ে হয়ে মাফিয়া লিডার কি করে হয়, কিন্তু এটাই সত্য। খুব ডেঞ্জারাস মেয়েটা। ওর সাথে কথা বলতে ভালো ভালো মানুষেরও প্যান্ট ভিজে যায়। আমি মনে মনে ভাবছি, এমন দেখেছি অনেক মাফিয়া টাফিয়া, এমন কয়েক শতাধিক মাফিয়া আমার পায়ের নিচে পড়ে থাকে। দুনিয়াটা কেমন সেটা পরিদর্শন করতে বের হয়েছি, কে পাওয়ারের কেমন অপব্যবহার করে। তারপর দুজনে মিলে ক্লাসরুমে চলে গেলাম। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র। মানুষের কোলাহল থেকে একটা নিরিবিলি জায়গায় এসেছি, যাতে করে লেখাপড়াটা ভালোভাবে শেষ করতে পারি। বাবা মারা যাওয়ার আগে শেষ একটা ওয়াদা করেই গিয়েছিল যে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হব। সেই লক্ষ্য নিয়েই নতুন কলেজে এসেছি, পুরান কলেজ ফেলে। কারণ সেখানে আমার লেখাপড়া কোনোদিনই হবে না, কারণ পরিবেশটা অন্যরকম, সর্বদা দাঙ্গা ফাসাদ নিয়ে পড়ে থাকে সকলে। তাই এই শহরে চলে এসেছি, কিন্তু শহরের মানুষগুলো যে এইরকম সেটা আর বুঝতে বাকি নাই। ক্লাসরুমে ঢুকে চুপচাপ বসে আছি, স্যার এখনো আসে নাই। সবাই আমার দিকে বাঁকা চোখ করে করে দেখছে, কারণ একটু আগে যে ধুলাই খেয়ে এসেছি। আমার পাশে আসিফ বসলো। এই আবির, মন খারাপ করিও না। সবাই তোমার দিকে যেমন করে তাকাক না কেন, আমি তোমাকে বন্ধুর চোখেই দেখব। থ্যাংক ইউ। একটু পর স্যার ক্লাসে এসে, শুনলাম আজ মেঘা নাকি নতুন কাউকে রেগিং করেছে আর তাকে নাজেহালভাবে মেরেছেও। সে কে? সবাই আমার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। তোমার নাম কি? জি, আমার নাম আবির। থাক বাবা, যা হয়েছে বাদ দাও। মেঘাকে দমানোর মতো ক্ষমতা এই কলেজে কারণ নাই। এই কলেজ কেন, পুরো শহরের কারণ নাই। আর তুমি ওর থেকে একটু দূরে দূরে থেকো। এমন সময় মেঘা ক্লাসে ঢুকে, তার পুরো গ্যাং নিয়ে। তার মধ্যে কাগজ দেওয়া মেয়েটাও আছে। কি স্যার, আমার নামে গুনগান গাওয়া হচ্ছে নাকি? স্যার ভয়ে চুপ করে আছে। গুনগান যাতে হয়, বদনাম করলে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। তারপর সবাই ক্লাসে বসলো। আমি ভাবছি, কিরে, কাগজ দেওয়া মেয়েটা না বলেছিল মেয়েটা সিনিয়র, তাহলে আমাদের ক্লাসে কি করে? দূর, মাথায় কাজ করছে না। স্যার, কলেজ থেকে বের হন, আজ ক্লাস করতে হবে না। স্যার মেঘার এক কথায় ভয়ে বেরিয়ে গেল। আমি আর আসিফ চুপ করে বসে আছি। মেঘার ওর পুরো গ্যাং ক্লাসটাকে মাথায় তুলে ফেলছে। এমন সময় প্রিন্সিপাল আসে। মেঘা, আজ নাকি স্যারকে ক্লাস করতে মানা করছো? হ্যাঁ, মানা করছি তো। গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এভাবে অবহেলা করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? এই টাকলা, তুই এত কথা বলছিস কেন রে? সাহস তো কম না রে। প্রিন্সিপাল স্যার ভয়ে চলে যায়। মেঘারা আবারও হই হুল্লা শুরু করে ক্লাসে। ছাত্রদের সম্মান করে না ভালো কথা, কিন্তু একটা কলেজে প্রিন্সিপালের সাথে এরূপ আচরণ কীভাবে করতে পারলো? না, আমার আবারও সেই আগের রূপে ফিরে যেতে হবে। রক্তের বন্যা না ঝরালে এইসব মানুষকে কখনোই শিক্ষা দিতে পারবো না, যারা পাওয়ারের অপব্যবহার করে। চুপচাপ করে ক্লাসে বসে আছি। একটু পর মেঘা আমার কাছে আসে। কি রে, এখন কেমন ফিল হচ্ছে তোর? মার খেয়ে তোর অনুভূতিটা কেমন? সবাই হাসাহাসি করছে, আমি চুপচাপ বসে আছি। এখন লাউড করা যাবে না, কয়েকটা দিন যাক, তারপর কত বড় মাফিয়া সেটা দেখে নিব। কি রে, কথা বলিস না কেন? আবার মার খাওয়ার ইচ্ছে আছে নাকি? আমি আমার মতো চুপ করে আছি। প্লিজ, তোমরা ওকে ছেড়ে দাও। ওর সাথে আর কিছু করিও না। বেচারা আজ প্রথম এসেই মার খেলো। এই ছাগলের 4 নম্বর বাচ্চা, তোর মুখে দেখি বুলি ফুটছে। তোরও কি মার খাওয়ার শখ আছে নাকি, যে ওর হয়ে কথা বলিস? আসিফ ভয়ে চুপ হয়ে গেল। আমাকে যে মেয়েটা কাগজ দিয়েছিল সেই মেয়েটা বলল, আরে মেঘা, ছাড় তো, বাদ দে, যা মার খেয়েছে। এলিনা, তুই ঠিক বলেছিস। যে কাগজ দিয়েছিল ওই মেয়েটার নাম এলিনা। তারপর ওরা ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আমি আর আসিফও ক্লাসরুম থেকে বের হয়ে আসি, কারণ আজ ক্লাস হবে না। মেঘা একবার বলে দিয়েছে, এরপর আর কারো ক্ষমতা নাই যে মেঘার কথার অবজ্ঞা করে ক্লাস করাবে। চলো, আমরা ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। আসিফ আর আমি একটা নিরিবিলি জায়গায় বসে আছি। এমন সময় একটা মেয়ে আসে। মেয়েটার নাম নাফিসা। মেয়েটা আসিফের বন্ধু। আসিফ আমার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিল। বাহ, ভালোই লাগছে। প্রথম দিন এসেই দুজন বন্ধু বানিয়ে ফেললাম। আচ্ছা আবির, তোমার বাসা কোথায়? তুমি কোথায় থাকো? আর তোমার বাসায় কে কে আছে? আসলে আমার বাসা চট্টগ্রামে, তবে এই শহরে একটা ভাড়া বাসা করে থাকি। আর আমার বাসায় কে কে আছে বলতে, মা, ছোট বোন আর আমি। বাবা অনেক বছর আগে মারা গেছে। ও সরি। আরে সরি বলার কিছুই নেই।
আর আমরা তো ফ্রেন্ড নাকি? ফ্রেন্ডের মধ্যে সরি টরি এসব চলে না। ফ্রেন্ড, তবে পুরোপুরি না। একটা জিনিসের কমতি আছে, সেটা হচ্ছে তুমি করে বলা, যেটা ফ্রেন্ডশিপে চলে না তুই ছাড়া। আচ্ছা, তুই করেই বলবো। আচ্ছা আবির, মেঘা মেয়েটা আজ তোকে এভাবে মারলো, তুই কোনো প্রতিবাদ করলি না কেন? কিভাবে করব বল? সে নাকি মাফিয়া টিমের লিডার। ওর কথায় পুরো শহর কাঁপে। এত কিছুর পরেও কিভাবে প্রতিবাদ করব বল? আর তার থেকে বড় কথা হলো, কলেজে নতুন এসেছি আজ, এইমাত্রই এসেছি। কিভাবে কি করব? বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে মাত্র বিছানায় পিঠটা লাগিয়েছি, এমন সময় ছোট ভাই নাসিম ফোন করে আর বলে, ভাই, একটু আগে মাফিয়ার ছেলেরা শহরে আসা কয়েকটা ছেলেকে বেধড়মভাবে মারছে, যেখানে আমার ছোট ভাইও ছিল। মেরে সব কয়টাকে তারা সাথে করে নিয়ে গেছে। দূর, যতই চাই এসব থেকে নিজেকে দূরে রাখবো, ততই আরও বেশি করে সেই দিকেই ইনভলভ হচ্ছি। আচ্ছা যা, টেনশন করিস না, রাতের মধ্যে তোর ভাইকে ওরা ছেড়ে দিবে। ফোন কেটে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন, ক্রু কোড 11, যেটা নাসির ভাইয়ের সাথে কথা বলার পরবর্তী কোড, সেটা আমি আর উনি ছাড়া কেউই জানে না। তুই ফোন দিয়ে বল, শহরের মাফিয়া ছেলেরা নাকি নাসিমের ছোট ভাইকে ধরে নিয়ে গেছে। তাদেরকে যেন ছাড়িয়ে নিয়ে আসে, না হয় আমার মাথা যদি গরম হয়, শহরে কোনো মাফিয়াই থাকবে না। আচ্ছা ভাই, আমি এক্ষুনি নাসির ভাইকে বলতেছি। নাসিরের কথায় পুরো শহরের মাফিয়ারা কাজ করে, আমার মাথায় কাজ করতেছে না। মাফিয়া মাফিয়া বলে যে এত লাফালাফি করতেছে, এই মাফিয়ার আসল বসকে তারা যদি জানতো, তাহলে জায়গায় মুতে দিত। সামান্য একটা শহরের লিডার হয়ে এত পাওয়ার দেখাচ্ছে, তাহলে যে মাফিয়ার জন্ম দিয়েছে তার পাওয়ার কতটা হওয়া দরকার। তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা হাঁটতে বের হলাম। এমন সময় দেখি কয়েকজন মানুষ আর একটা পুলিশ মিলে রাস্তাঘাট অফ করে দিছে, কারণ মাফিয়ার লিডার নাকি এই পথ ধরে যাবে। কে যাবে সেটা তো আর আপনাদের বলতে হবে না, মেঘা যাবে এখন। আমিও আমজনতার মতো রাস্তার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ নজর পড়লো একটা গাড়ির মধ্যে একটা রুগী আটকা পড়েছে, যাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। কিন্তু মেঘা আসবে বলে গাড়ি ঘোড়া সব সাইড করে দিয়েছে। রোগীটার অবস্থা খুব খারাপ, ইমার্জেন্সি হসপিটালে নিয়ে না গেলে হয়তো এখানেই দম ছেড়ে দিবে। এবার আর চুপ থাকতে পারলাম না, দৌড়ে গেলাম গাড়িটার কাছে। গাড়িটার কাছে গিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে, কিন্তু সে ভয়ে না করে দেয়। আমি বললাম, কোনো সমস্যা হবে না, আমি আসি আপনার সাথে। না, আমি প্রাণে মরতে চাই না। মাফিয়ার লোকরা অনেক ডেঞ্জারাস। এই, আপনি গাড়ি থেকে নামেন, আমি গাড়ি চালাচ্ছি। সে রাজি হয় না, এবার রাগ উঠে গেল। ওকে কলার ধরে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে হসপিটালে রওনা দিলাম। কাউকে দেখার সময় নাই, আগে মানুষটার যান বাঁচানো ফরজ। হসপিটালে পৌঁছে দিয়ে মাত্র বের হলাম, এমন সময় কয়েকজন ছেলে এসে আমাকে জোরপূর্বক তাদের সাথে নিয়ে গেল। এই ছেলে, কে তোমরা, আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চুপ করে থাক একদম, বেশি বাড়াবাড়ি করবি তো শরীর থেকে একদম মাথা আলাদা করে ফেলবো। আমি চুপ করে তাদের সাথে গেলাম। তারা আমাকে মেঘার কাছে নিয়ে গেল। মেঘা আমাকে দেখে, কি রে ছোট লোকের বাচ্চা, তুই নাকি গরিবের হিরো হয়েছিস, আবার লোকেরা পথ ব্লক করার পরেও কোনো সাহসে গাড়ি নিয়ে রাস্তায় নেমেছিস। মানুষটার অল্প সময় হলে মরে যেত, তাই রোগীটাকে নিয়ে হসপিটালে দিয়ে এসেছি। এই কুত্তার বাচ্চা, আমার মুখের ওপর কথা বলিস আবার? একে তো ভুল করেছিস, এখন আবার এই তোর এই ব্যাটাকে নিয়ে জীবনের তরে শিক্ষা দিয়ে দিবি, একটা হাত আর একটা পা অচল করে দিবি। মেঘার কথা মতো ওরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটা রুমে বন্দি করে রাখে। তারপর তারা চলে যায়। কিছু সময় পর আবার ফিরে আসে গরম একটা লোহার টুকরা নিয়ে। ছেলেটা গরম লোহার টুকরাটা নিয়ে সোজা আমার পা বরাবর বাড়ি মারে, এত জোরে বাড়ি মারে যে মাগো বলে চিৎকার দিয়ে উঠি। তারপর আবার হাতের উপরে বাড়ি মারে, সাথে সাথে হাতটা মট করে ভেঙে যায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হাতটা ভেঙে গেছে। সারের মতো চেঁচাতে আরম্ভ করি, মনে হচ্ছে যে জানটা বের হয়ে যাবে। তারপর তারা আমাকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে আসে। মাটিতে গড়াগড়ি করছি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। কিছু সময় পর একটা বয়স্ক লোক এগিয়ে আসে। তারপর উনি আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়েই আমার জ্ঞান হারিয়ে ফেলি। 1 সপ্তাহ পর যখন জ্ঞান ফিরে আসে, জ্ঞান ফেরার পর যা দেখতে পাই, পুরো মাথা যেন ভো ভো করে ঘুরতে আরম্ভ করে। পুরো হাসপাতালে ছেলেপেলে দিয়ে ভরে গেছে, সবার মাথায় তো আগুন উঠে গেছে আমাকে এই অবস্থায় দেখে। আমার জ্ঞান ফিরেছে শুনতে পেয়ে সকলে এসে হুমড়ি খেয়ে কান্না করতেছে। আবির ভাই, আপনি ঠিক আছেন তো? আরে পাগল, তোরা কান্না করছিস কেন? দেখ আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয় নাই। তাও ছেলেপেলেগুলো মানতেছে না। ডাক্তার 1 মাস বেড রেস্ট দিল। ছেলেপেলের জন্য
হসপিটালে বাইরের কোনো মানুষ ঠিকমতো আসা যাওয়া করতে পারতেছে না। এত মানুষ আসছে আমাকে দেখতে। তারপর আমাকে সবাই নিয়ে গেল। ভালো একটা হোটেল বুক করলো। সেখানেই থাকার ব্যবস্থা করলো আমার। আর বাসার কেউ এসব কিচ্ছু জানে না। মা জানলে তো সোজা স্ট্রোক করবে। সবাইকে চলে যেতে বললাম, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। ওদের একটাই কথা, আমাকে যারা মেরেছে ওদের রক্ত দিয়ে গোসল না করে ওরা কেউ এখান থেকে যাবে না। তাও অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে পাঠালাম। তবে কয়েকজন আমার সাথেই রয়ে গেছে। নাসিম, ইয়াসিন, ওদেরকে হাজার মানা করা সত্ত্বেও ওরা যাবে না। তাই আর জোরও করিনি ওদের। আচ্ছা নাসিম, তোর ছোট ভাইকে ছেড়েছে? ভাই, রাতের আগেই ছেড়ে দিয়েছে। কথা বলতেছি এমন সময় নাসির ভাই এসে হাজির। নাসির ভাই বলতে শহরের মাফিয়া টিমের আসল লিডার। সে এসেছে আমার এই অবস্থা শুনে। নাসির ভাই তো পাগল পাগল হয়ে গেছে আমার এই অবস্থা দেখে। আবির ভাই, আপনার এই অবস্থা করলো কে? একবার মুখ দিয়ে নামটা বের করেন। ওকে মেরে ওর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো করে কেটে শহরের আলাদা আলাদা স্থানে ফেলে রেখে আসবো। আমি মনে মনে, না, নাম বলা যাবে না। কারণ আমি মুখ দিয়ে শুধু যদি একবার নামটা বের করি, সেটা যেই হোক না কেন, নাসির ভাই সত্যি ওদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর ওইসব ছেলেপেলের জন্য আমি একাই এনাফ। ওদের শায়েস্তা করতে ছেলেপেলের দরকার হবে না। আর তার চেয়ে বড় কথা, ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। না নাসির ভাই, কে বা কারা করেছে আমি জানি না। ছেলেগুলোকে এর আগে কখনো দেখি নাই। আবির ভাই, আপনি চিন্তা করবেন না। যে বা যারা এই রূপ করেছে তাদের ধরে এনে আপনার পায়ের সামনে হাজির করব। তারপর নাসির ভাই আরও বেশ কিছু সময় কথা বলে চলে যায়। দুপুরে খাবার সময় প্রায় হয়ে এসেছে। খাবার খেয়ে ওষুধ খেয়ে নিলাম। একটু রেস্ট করা দরকার। কিন্তু রেস্ট করার আগে কয়েকজন যারা আছে তাদেরকে রুম থেকে একটু বের হয়ে যেতে বললাম, ইয়াসিন বাদে। সবাই বের হয়ে গেল। শোন ইয়াসিন, কি বলি মন দিয়ে শুনবি। হ্যাঁ ভাই, বলেন। আমি যদি চাই যারা আমাকে মেরেছে তাদেরকে মেরে ফেলতে, সেটা আমার জন্য 2 মিনিটের চেয়েও কম সময় লাগবে। খালি একবার নাসির ভাইকে নামগুলো বললেই হবে। কিন্তু আমি নাসির ভাইকে বলি নাই, কারণ ওদেরকে আমি নিজের হাতে মারবো। আর ছেলেগুলো হচ্ছে মাফিয়া টিম যেটা শহরে আছে সেই গ্যাংয়ের ছেলেপেলে। শোন, আর শহরের মাফিয়ার দায়িত্বে আছে মেঘা নামের একটি মেয়ে। ওর লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা ছেলে আছে। ওদেরকে গিয়ে তুলে নিয়ে আনবি। ওরাই আমার সাথে এইরূপ আচরণ করেছে। যত ছেলে লাগে নিয়ে যাবি, কিন্তু কাউকে বলবি না ওদেরকে কেন তুলে আনছিস। কেউ জিজ্ঞাসা করলে বলবি আবির ভাইয়ের অর্ডার। আচ্ছা ভাই, আপনি একটু শুয়ে রেস্ট করেন। বিকেলবেলা আপনার চোখ খোলার আগে ওই ছেলে দুটাকে আপনার সামনে থাকবে। আরে না না, এটা হোটেল, এখানে কোনো হাঙ্গামা করার দরকার নেই। শহরের আড্ডাখানা যেটা আছে সেখানের পিছনে যে স্টোর রুমটা আছে সেখানে বেঁধে ফেলে রাখবি। আর কি কি করতে হবে সেটা আমি বলে দিব। আচ্ছা ভাই। আচ্ছা যা। তারপর ইয়াসিন চলে যায় আর আমি একটু ঘুমানোর চেষ্টা করি। বিকেলবেলা চোখ খোলার আগে দেখি ইয়াসিন এসে হাজির। কিরে, কাজ কত দূর? আবির ভাই, মাল দুটাকে তুলে নিয়ে আসছি, স্টোর রুমে ফেলে রেখে এসছি। এই নেন মাল দুটার ভিডিও। ইয়াসিন আসার আগে ওদের ভিডিও করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয় নাই তো? ভাই, কি বলেন, কি সমস্যা হবে? যাওয়ার আগে সবাই কোমরে গুঁজে মেশিন নিয়ে গেছি। গিয়ে ফার্স্টে ভালোই ভালোই বলছি আমাদের সাথে আসতে, কিন্তু মাল দুইটা পাওয়ার দেখায় যে এই সেই, কিন্তু সে জানে না আমরা তার বাপেরও বাপ। কি আর করার ভাই, যখন বাংলা ভাষা বুঝতে পারি নাই তখন মেশিন কোপালে ঠিকই তুলে নিয়ে আসছি। যা, এবার ফ্রেশ হয়ে নে। এভাবেই দিন কাটতে লাগলো। মেঘার লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড দুইটা এখনও স্টোর রুমে বন্দি। পুরো শহর তামাতামা করে খুঁজে ফেলছে শহরের মাফিয়ার লোকেরা, কিন্তু কেউ কোথাও খুঁজে পায় নাই এই দুইটাকে। আমার প্ল্যান হচ্ছে আগে পুরোপুরি সুস্থ হই, তারপর ওদের ব্যবস্থা করব। আর কিছুদিন যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এবার সব কটার অবস্থা নাজেহাল করব। নাসিম আর ইয়াসিনকে নিয়ে স্টোর রুমে গেলাম। সেখানে মাল দুটাকে বন্দি করে রেখেছি ইয়াসিন। আর ইয়াসিনকে আগেই বলে রেখেছিলাম আমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত যেন ওদের দেখভালের কমতি না হয়, কারণ কোরবানির গরুর ভালো করে তো দেখভাল করতেই হয়। ওদেরকে বাইরে রেখে আমি স্টোর রুমের ভিতরে গেলাম। গিয়ে দেখি মাল দুটাকে ইয়াসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমাকে দেখেই একজন বলে উঠল, তুই এখানে? তোকে না মেরে রাস্তার উপর হাত পা ভেঙে ফেলে চলে এলাম, তুই এখনো মরিস নাই? বাপ কখনো এত সহজে মরে নাকি রে কুত্তার বাচ্চা, বলে বুকের মধ্যে সজোর একটা লাথি মারলাম। আমি মরলে তোদের শরীর থেকে কলিজাটা কেটে কে বের করবে? আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি জানতে পারতি তাহলে এখনই দম আটকে মারা যাইতি। ইয়াসিন,
সেলাই রেঞ্চ আর কাটারটা নিয়ে আয়। ইয়াসিন গিয়ে সেলাই রেঞ্চ আর কাটারটা নিয়ে আসলো। আমি সেলাই রেঞ্চটা হাতে নিয়ে দুইজনের পা বরাবর দুইটা সজোরে বাড়ি মারলাম। বাড়ি মারার সাথে সাথে যে পায়ের হাড্ডিটা মট করে ভেঙে গেছে সেটা স্পষ্ট নিজের কানে শুনতে পেলাম। দুজনেই মাগো বলে চিৎকার করে উঠল। এখন কেমন লাগে? তারপর আবার হাতের মধ্যে বাড়ি মারলাম। দুজনেই ষাঁড়ের মতো চিৎকার করে করে চেঁচাচ্ছে আর হাত জোর করে মিনতি করছে। প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ভুল হয়েছে। এখন কেন? তখন মনে ছিল না কার সাথে পাঙ্গা নিচ্ছিস? একজন বলে উঠল। বিশ্বাস করো, তুমি কে বা কি করো তা আমরা জানি না। লিডার অর্ডার করেছে, তাই আমরা তোমার সাথে এইরূপ করছি। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। না, তোদের ক্ষমা নাই। আমি কাটারটা হাতে নিলাম। তার আগে ছেলে দুটার মুখের মধ্যে কাগজ গুঁজে দিলাম যেন চিৎকার করতে না পারে। তারপর কাটারটা দিয়ে ছেলে দুটার বুকের মধ্যে লাগাতার পোজ দিতে থাকি। চিরচির করে রক্ত পড়তেছে ছেলে দুটার শরীর থেকে। শোন, আর অল্প সময় পর হয়তো তোদের জান চলে যাবে। আর তার আগে আমার পরিচয়টা তোদের দিয়ে দেই, হয়তো তোদের মরার জন্য আহসান হবে। ছেলে দুইটার কানের কাছে গিয়ে কানে কানে নিজের আসল পরিচয়টা বললাম। ছেলে দুইটার সাথে সাথে চোখ বড় বড় করে ফেলে আর সাথে সাথেই দম আটকে মারা যায়। আমি ইয়াসিনকে ডেকে বললাম এই দুইটা বডিকে শহরের সিডি রোডে টাঙিয়ে রেখে আসতে, যাতে করে মানুষজন দেখে। পুরো শহরে তো হাহাকার লেগে গেছে। মাফিয়া ছেলেপেলেদের এইরকম বেহরমভাবে কে মারলো? কার এত বড় বুকের পাঠা? নাসির ভাইয়ের ছেলেরা তো পাগল পাগল হয়ে গেছে। মেঘার তো পুরো মাথা খারাপ। সে যে করেই হোক এই দুজনের হত্যাকারীকে সে খুঁজে বের করবেই। অন্যদিকে আমি তো দিব্যি ঘুরে বেড়াচ্ছি। আমার মনে হচ্ছে কিছুই যেন হয় নাই। পরের দিন আমি কলেজে যাই। আসিফ আর নাফিসা আমাকে দেখতে পেয়ে দৌড়ে আসে। কি রে আবির, এতদিন কোথায় গিয়েছিলি রে? আরে, একটা পারিবারিক কাজে আটকে পড়েছিলাম। এখন সব ঠিক হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা আবির, কিছু কি শুনছিস? মাফিয়া ছেলে দুটাকে নাকি খেয়ে যেন মেরে শহরে সিটি রোডে টাঙিয়ে রেখে দিছে। হ্যাঁ, আমিও একটু একটু শুনেছি। কলেজে এসে দেখছি সবাই একই কথা কানাফুসা করতেছে। চল, ক্লাসের সময় হয়ে এসেছে, ক্লাসের দিকে যাই। তিনজন মিলে ক্লাসের দিকে যাচ্ছি। এমন সময় মেঘার সামনাসামনি পড়ে গেলাম। মেঘা তো আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। আমি সাইড কেটে চলে আসলাম। ক্লাস করছি। এমন সময় কয়েকটা ছেলে ক্লাসরুমের মধ্যে এসে বলল মেঘা নাকি আমাকে ডাকতেছে। আচ্ছা চলো। স্যারের অনুমতির প্রয়োজন নাই, কারণ মেঘার কথা একবার যখন বলেছে সবাই চুপ। নাফিসা তো ভয়ে শেষ। আবির প্লিজ একটু সেফ থাকিস, কখন কি করে বসে তোর সাথে। আরে টেনশন করিস না। তারপর ছেলেগুলোর সাথে মেঘার কাছে গেলাম। মেঘা সবাইকে চলে যেতে বলল। সবাই চলেও গেল। এই ছেলে, তুই জীবিত হলি কি করে? সেদিন ওরা যা বললো যে তোকে মেরে হাড়গোড় গুঁড়ো করে দিছে, ওদের কথা মতো তুই তো বাঁচার কথা না, কিন্তু বাঁচলি কি করে? আর একটা কথা, সেটা হচ্ছে তোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে যারা মেরেছিল সেই দুজনকে কারা জানি মেরে শহরের সিটি রোডে টাঙিয়ে রাখে আসছে। দেখেন, আপনার কোনো কথার জবাব দিতে আমি ইচ্ছুক নই। আর বড় কথা হচ্ছে আমি ভুল করেছি, তার জন্য তো মেরে হাত পা ভেঙে দিয়েছিলেন। এত শাস্তি দেওয়ার পরেও কি আপনার শখ মেটেনি? এই ছেলে, বেশি কথা শিখে গেছিস মনে হয়। যাই বলবো চুপচাপ শুনবি, না হয় জ্যান্ত মেরে পুঁতে ফেলবো। আমি চুপ করে আছি। শোন, তোকে আমার সন্দেহ লাগছে। আমার ছেলেপেলেরা তোর উপরে নজরদারি করবে, মাথায় রাখিস। আচ্ছা। আবারও ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় চলে গেলাম। এভাবেই আরও কয়েকটা দিন কাটলো। এই কয়েকদিন লক্ষ্য করলাম মেঘা যেন কেমন পরিবর্তন হয়ে গেছে। আমি কলেজে আসলেই মেঘা আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। একদিন ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিলাম, এমন সময় মেঘা ডাক দেয় আমাকে। এদিকে আয়। হ্যাঁ বলেন। এই, তুই কি সিঙ্গেল? মানে বুঝলাম না। তুই কি কোনো রিলেশন করছিস? না। এখানে এসে আমার পাশে বস। আমি কথা না বাড়িয়ে মেঘার কাছে গিয়ে বসলাম। শোন, আজ থেকে তুই রোজ ক্লাস ছুটির পর এসে আমার সাথে বসে থাকবি এখানে। হঠাৎ মেঘার নাম্বারে একটা ফোন আসে। যে ছেলে দুটাকে যারা মেরে ফেলে দিয়েছে তাদের একজনের সংবাদ পাওয়া গেছে। অপর পাশ থেকে কি বলছে কিছুই শুনতে পাচ্ছি না, খালি মেঘার কথাই শুনছি। তোকে যে করে হোক আটক করে আমার সামনে নিয়ে আয়। ফোনের অপর পাশ থেকে বলছে, আজ নাকি সে রাতের বেলায় চৌরাস্তার মোড়ে কোনো একটা কাজে যাবে, সেখান থেকে তুলে নিয়ে আসবো। আচ্ছা। মেঘা ফোন রেখে দিয়ে, বেটা এবার যাবে কই? আমার ছেলেদেরকে মারা এবার বুঝাবো। আজ রাতেই তোর খেল খতম। মেঘার অল্প কথা শুনে বুঝে গেলাম ইয়াসিনের নাম জেনে গেছে।
আজ রাতে ইয়াসিনকে ওরা কিছু একটা করবে। এবার তুই বাসায় যা, আমার কাজ আছে। আমি তাড়াতাড়ি উঠে বাসায় চলে এলাম। এসে ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন ফোন রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মাথা তো ঘুরতেছে। আমার জালে কি আমি নিজেই ফেসে গেলাম? এখন যদি ইয়াসিনকে খবর দেওয়া না হয়, সে 100% শিওর বিপদে পড়বে। একটু পর দেখলাম ফোনটা বাজছে। ফোনের দিকে তাকাতে দেখলাম ইয়াসিন ফোন করছে। ইয়াসিন, কোথায় তুই? ভাই আমি তো একটা কাজে আসছিলাম। আচ্ছা শোন, যেখানে আছিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ইয়াসিন তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যেই আমার কাছে চলে আসলো। আমি ওকে বললাম, তোর নাম ওরা জেনে গেছে। তো ভাই সমস্যা কি? আমি কি ওদের ভয় পাই নাকি? আপনি থাকতে এই জমিনের বুকে কোনো মানুষ আমার গায়ে হাত দিবে এমন মানুষ পয়দা হয় নাই। হ্যাঁ, তোর কিছুই করতে পারবে না। তবে এটা বলতো, আজ রাতে কি তোর কোথায় যাওয়ার প্ল্যান আছে? হ্যাঁ ভাই, চৌরাস্তার মোড়। ওকে, সমস্যা নাই। ওরা আজ রাতেই কিছু একটা করবে। আর আজ রাতেই আমি আমার আসল রূপটা দেখাবো। খবর দে সব ছেলেপেলেদেরকে। আবির কি সেটা আজ পুরো শহরবাসী জানবে। ইয়াসিন সব ছেলেপেলেদেরকে খবর দেয়। গাড়ি করে শুধু আমার ছেলেপেলে শহরে আসতে থাকে। কম করে হলেও 1003কে ছেলে আসে। সবার কোমরে আর্মস। কেউ কেউ আবার ওয়াম নিয়ে আসে, যেটা রেট অফ ফায়ার, যেটা কয়েক কিলোমিটার দূর থেকে তার নিশানাকে তাক করতে পারে। ছেলেপেলে তো আজ পুরো ক্ষিপ্ত। কার এত বড় বুকের পাটা যে আবিরের সাথে পাঙ্গা নেবে। তারপর সবাইকে শহরের আড্ডায় একত্রিত করা হয়। কে কোথায় থাকবে সেটা বলে দেয়। ছেলেরা চৌরাস্তার মোড়ে জায়গায় জায়গায় ফিট হয়ে যায়। চৌরাস্তার মোড়ে যত বড় বড় দালান বা টাওয়ার আছে, সব জায়গায় আমার ছেলেপেলে স্নাইপার নিয়ে ফিট হয়ে আছে। আমি শুধু অর্ডার করলে সাথে সাথে শহরে রক্তের বন্যা বয়ে যেতে দেরি হবে না। অন্যদিকে শহরের মাফিয়ারা পুরো শহরে যত ক্রু আছে সবাইকে একত্রিত করে। উদ্দেশ্য একটাই, ওদের ক্রু মেম্বারকে যারা হত্যা করেছে তাদেরকে আজ মৃত্যুর চৌকাঠ অবধি পৌঁছে দিবে। শহরের প্রায় কয়েক শতাধিক ক্রু আছে, সবাই একজোট হয়। রাতের বেলায় আজ তারা ইয়াসিনকে ধরবে। তারপর বাকি যারা ওর সাথী ছিল সব কটার নাম বের করে ওকে মেরে ফেলবে। আর ওদের লিড করতেছে নাসির ভাই, আর সাথে তো মেঘা আছেই। ওদের নেতৃত্বে মাফিয়ার সকল ক্রু আজ একত্রিত হয়েছে। নাসির ভাই জানে না ওদের জন্য আজ মৃত্যু অপেক্ষা করতেছে। নিজের পাতানো ফাঁদে যে নিজেরাই আটকা পড়বে এই ধারণা কারোরই নাই। বিকাল পেরিয়ে প্রায় মাগরিব হয়ে আসে। আমার লোকজন সবাই যে যার জায়গা মতো ফিট হয়ে আছে। আর আমার বলা মতো ইয়াসিন আগে একা যাবে। মাফিয়ার কুড়া সবাই অপেক্ষা করতেছে কখন বলির পাঠাটা আসবে। একটু পরে প্ল্যান মোতাবেক ইয়াসিন চৌরাস্তার মোড়ে যায়। সাথে সাথে মাফিয়ার ছেলেপেলেরা ইয়াসিনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। সবার হাতে চাপাটি, বড় বড় রামদা। ইয়াসিনকে আজ টুকরো টুকরো করে ফেলবে। নাসির ভাই আর মেঘা একটা গাড়িতে বসে আছে। ছেলেপেলে দৌড়ে আসে ইয়াসিনকে মারার জন্য। কিন্তু যারা যারা দৌড়ে আসে সব কটার মাথার খুলি ছিদ্র হয়ে মাটিতে লাশ পড়ে যায়। রেট অফ ফায়ার দিয়ে মাথার খুলি ছিদ্র করে ফেলেছে আমার লোকেরা। মাফিয়া সবাই তো ভয় পেয়ে যায়। কেউ বলতে পারে না কি ঘটছে। এবার ইয়াসিনের সাথে আমাদের দলের 10-15 জন গিয়ে দাঁড়ায়। মাফিয়ার ছেলেবেলে আরও এক ঝাঁক এগিয়ে আসে তাদের মারার জন্য। ওই 10-15 জন মিলেই প্রায় শতখানি মাফিয়ার ক্রুকে মেরে একদম ধুলোবানো করে দেয়। এবার সমস্ত মাফিয়ার ক্রুরা একত্রে ওই 10-15 জনের উপর ঝাঁপিয়ে পড়ে। 10-15 জন মিলে এতজনের সাথে কখনোই পেরে ওঠা সম্ভব না। মাফিয়ার ক্রুরা ওদেরকে মারতে শুরু করে। এমন সময় নাসির ভাই আর মেঘা গাড়ি থেকে নেমে আসে। অন্ধকার দেখে কাউকেই তেমন একটা চেনা যাচ্ছে না। না হয় নাসির ভাই ইয়াসিনকে দেখেই চিনে ফেলতো। নাসির ভাই ইয়াসিনের বুকের মধ্যে সজোরে একটা লাথি মারে। কুত্তার বাচ্চা, কত বড় সাহস আমার ছেলেপেলের গায়ে হাত দিস! তোদের বুক থেকে আজ কলিজাটা ছিঁড়ে বের করে ফেলবো। এই সব কয়টাকে গাড়িতে তুলে নিয়ে আয়। নাসির ভাই আর মেঘা গাড়িতে উঠতে যাবে এমন সময় সামনের দিকে তাকিয়ে দেখে কয়েক হাজার ছেলেপেলে বড় বড় আর্মস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাসির ভাইয়ের এটা দেখে তো পা কাঁপা শুরু হয়ে যায়। তারা মাত্র সংখ্যায় কয়েক শতাধিক, আর যারা বড় বড় আর্মস নিয়ে দাঁড়িয়ে আছে ওরা সংখ্যায় কয়েক হাজার। আমার লোকেরা মাফিয়ার পুরো টিমকে চারিদিক থেকে ঘেরাও করে ফেলে আর উড়াধুরা গুলি করতে শুরু করে। মিনিটের মধ্যেই মাফিয়ার কয়েক শতাধিক ক্রু মারা যায়। এমন সময় আমি সামনের দিকে এগিয়ে আসি। নাসির ভাই আর মেঘা ভয়ে মাটিতে জড়সড় হয়ে বসে পড়ে। পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে গেছে। বাইরে গোলাবর্ষণ হচ্ছে দেখে সবাই নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। কয়েক শত মাফিয়ার ক্রু খালি জীবিত আছে। সবাই নিজের প্রাণ বাঁচানোর ভয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে আরম্ভ করে। আমি অনেক আগেই লক্ষ্য করেছি এখানে নাসির ভাই আছে, তাই আমি তার দিকে এগিয়ে যাই।
কোথা থেকে যেন এক ফোঁটা আলোক রোশনি এসে আমার মুখের উপরে পড়ে। মেঘা তো আমাকে দেখে তাজ্জব হয়ে যায়, আর নাসির ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমার লোকেরা তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে গেছে, সব কয়টাকে এখানেই মেরে ফেলবে। নাসির ভাই দৌড়ে এসে আমার পায়ে পড়ে যায়। আবির ভাই, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আমি জানতাম না ছেলেগুলো আপনার লোক ছিল, না হয় কখনোই এখানে আসতাম না। মাফিয়ার লোকেরা সবাই হা করে ওদের লিডারের দিকে তাকিয়ে আছে। কি করছে কি ওদের লিডার, আর কেই বাই লোক? মেঘা তো রীতিমতো একটার পর একটা অবাকই হচ্ছে। আরে নাসির ভাই, কি করছেন কি? পা ছাড়েন, আপনি আমার বয়সে অনেক বড় ভাই। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আপনি আগে বলেন আমাকে মাফ করে দিয়েছেন। ভাই প্লিজ পাটা ছাড়েন। ভাই আপনার উপরে কোনো রাগ নাই আমার, যে মাফ করার মতো কিছু থাকবে। উঠেন এবার। নাসির ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নাসির ভাই, তবে একটা জিনিস, সেটা হচ্ছে শহরের মাফিয়ার কুড়া এতটা বাজে আর এতটা নিকৃষ্ট, যার কোনো তুলনা হয় না। পাওয়ারের অপব্যবহার কাকে বলে তা শহরের মাফিয়াদের না দেখলে বুঝতেই পারতাম না। ভাই, শহরের মাফিয়ারা পুরো মাফিয়ার টিমের নামটাই ডুবিয়ে দিল। আর আমি ওই দিন আপনাকে ইচ্ছে করে ওদের নামটা বলিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম শহরের মাফিয়াদের কার্যকলাপ। ভাই, আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এমন ধরনের ভুল আর কখনো হবে না। তারপর নাসির ভাই মেঘার কাছে যায় আর ওর গালে কয়েকটা কোষের থাপ্পড় বসাই দেয়। এই মেয়ে, তুই জানিস এই আবির আহমেদকে? কার সাথে পাঙ্গা নিয়েছিস তুই? হ্যাঁ, মেঘা চুপ করে আছে। আজ যদি আমি না থাকতাম, তোরা আজ এখান থেকে কেউ জীবিত ঘরে ফিরতে পারতি না। তোরা যেই মাফিয়ার পাওয়ার নিয়ে চলিস, এই সেই আবির আহমেদ, যে পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার বস, যার উপরে কোনো মাফিয়ার বস নাই। তারই তৈরি করা এই মাফিয়া গ্যাং, আর আজ তোরা তার সাথেই পাঙ্গা নিয়ে বসেছিস। নাসির ভাই সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখ চারদিকে তাকিয়ে, এক ডাক দিয়েছে, হাজার হাজার মাফিয়ার ছেলেপেলে এসে একত্রিত হয়েছে। মাফিয়ার লিডার হওয়ার পরেও তার কোনো বড়াই নাই, কিন্তু তোদের এত পাওয়ার আসলো কোথা থেকে? সবাই তো এই কথা শোনার পর মাথায় হাত দিয়ে ফেলে। মেঘা তো মনে হয় এখনই মাটি ছেদ করে জমিনে ঢুকে যাবে এমন কথা শোনার পর। আমি সবার উদ্দেশ্য করে বললাম, আজ থেকে যদি কেউ পাওয়ারের অপব্যবহার করেছো, সোজা তার জীবনটা কেড়ে নিব। আর এবারের মতো সবাইকে ক্ষমা করে দিলাম। আর এই যে লেডি মাফিয়া, আপনাকে চাইলে এখনই মেরে মাটি চাপা দিয়ে দিতে পারি, কিন্তু তা করলাম না, কারণ অপরাধ করলে তাকে সুযোগ দিতে হয় শুধরানোর জন্য। আমিও তাই করলাম। পরবর্তীতে এমন কিছু চোখে পড়লে সোজা মেরে বালি চাপা দিয়ে দিব। সেদিনের পর থেকে পুরো শহরবাসী আবির আহমেদকে এক নামে চিনে গেছে, দ্য কিংস অফ মাফিয়া। আর যাদেরকে মেরে ফেলেছে সবাইকে আমার ছেলেপেলেরা গুম করে ফেলেছে। পরের দিন আমি আবারও আগের ন্যায় ক্লাস করতে যাই। পুরো কলেজ যেন আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি কে সেটা পুরো কলেজ জেনে গেছে। ক্লাস করে বাসায় যাব, এমন সময় একের সিনিয়র একটা মেয়ে আমার কাছে আসে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। হঠাৎ কোথা থেকে জানি মেঘা এসে ঠাস করে থাপ্পড় মারে মেয়েটাকে। আমি তো পুরো হা করে তাকিয়ে আছি মেঘার দিকে। মেয়েটা মেঘার ভয়ে থাপ্পড়কে সোজা হেঁটে চলে যায়। এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, কই, কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই। তোমাকে না বলেছিলাম ক্লাস শেষ করে আমার সাথে বসে থাকতে? আর ওই মেয়ের সাথে কিসের ফ্রেন্ডশিপ? আমি মনে মনে ভাবছি, কালকের পর থেকে মেঘার কথা বলার ধরন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কেন আমি তোমার সাথে বসে থাকতে যাব কেন? আর আমি কার সাথে ফ্রেন্ডশিপ করব সেটা কি তুমি ঠিক করবে? ও, আমরা দুজন এখন তুমি তুমি করেই কথা বলি। আমি বলেছি তাই আমার সাথে বসবা। হ্যাঁ, আর আমি ঠিক করব কে তোমার সাথে ফ্রেন্ডশিপ করবে। আসছে। মেঘা আমার হাতটা ধরে জোর করে কালকের স্থানটাতে নিয়ে যায়। আমি তো পুরো হা হয়ে আছি মেয়েটার আচার আচরণ দেখে। দেখো, আমি যা বলি খোলামেলা বলি, ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস আমার নাই। দেখো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। তুমি কে সেটা আমি জানতাম না, না জেনে তোমার সাথে এত কিছু করে ফেলেছি। আমার কাজের জন্য আমি লজ্জিত। কিন্তু একটা কথা যেটা অপ্রিয় সত্য, সেটা হচ্ছে এই কয়েকদিনে তোমার জন্য মনের কোণে এক কোণে জায়গা হয়ে গেছে। তোমার হয়তো ভালোবেসে ফেলেছি আমি। দেবে কি আমায় একটা সুযোগ? আরে আরে, কি হলো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলের মতো যা যা বলছো। ভালোবাসা কি এত সহজ? শোনো, আর যাই হোক না কেন, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না, কারণ তোমার মধ্যে মানুষত্বের কোনো ছিট ফোটাও নাই। দেখে এসেছি এতদিন ধরে কলেজে কিরূপ আচরণ করছো সবার সাথে।
আর বিশেষ করে আমার সাথে যা করেছো সেটা তো আমি কোনোদিন ভুলবার মতো নয়। দেখো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। প্যারা দিতে আসবা না আমাকে একদম। গেলাম আমি, বলে উঠে চলে আসি। এই আবির, শোনো প্লিজ। কে শুনে কার কথা? আমি উঠে চলে আসছি। মেঘা মনে মনে ভাবে, কি মনে করেছিস তুই নিজেকে? তোকে আমি ভালোবাসতে যাব? হ্যাঁ, হয়তো তুই মাফিয়া কিং, কিন্তু আমি কি সেটা তুইও জানিস না। তোকে জমের বাড়ি পাঠানোর জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। তোকে জমের বাড়ি পাঠিয়েই আমি দম নিব। এতদিন সুযোগে ছিলাম মাফিয়ার আসল কিং কে সেটা জানার জন্য, কিন্তু কোনোভাবে সন্ধান বের করতে পারছিলাম না। কিন্তু শেষমেশ এসে বলি পাঠাই নিজেই ধরা দিল। কিন্তু ওকে যে লাইনে আনতে পারলাম না। না যেই করে হোক ভালোবাসার মায়াজালে ওকে ফাঁসাতেই হবে। অন্যদিকে আমি, মেঘা, তোমাকে প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে। কিন্তু তোমার দুষ্কর্মের জন্য মনের মধ্যে তোমাকে নিয়ে একটা ঘৃণা কাজ করছে। না হয় তোমাকে কখনোই ফিরে দিতাম না। আর আমি না, তোমাকে কেউই ফিরে দিবে না। কারণ তোমার মতো সুন্দরী মেয়েকে যে ঠকাবে সে নেহায়ত বোকামি করবে। বাসায় চলে যাই। একটু পর বাড়ির মালিক এসে ভাড়া ফ্রি করে দেয়। কারণ আমাকে চিনে না এখন শহরে এমন কোনো লোক নাই। অন্তত না চিনলেও আমার নাম সবার ধারে ধারে পৌঁছে গেছে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আসিফকে ফোন দিই, কিন্তু আসিফ ফোন রিসিভ করে না। তাই নাফিসাকে ফোন দিলাম আসিফের কি হয়েছে জানতে। নাফিসা বলে, দেখ আবির, আমরা তোর আসল পরিচয় জানতাম না। যখন থেকে জানতে পেরেছি তখন থেকেই মনের মধ্যে একটা ভয় কাজ করে। তোর সাথে চলাফেরা করলে যদি কখনো কোনো ভুল হয় তাহলে তুই আমাদের খবর করে ছেড়ে দিবি। সেই ভয়ে আসিফ আর আমি আজ কলেজে যাইনি। আরে নাফিসা, তুই কি পাগল হয়ে গেছিস? আর আমাকে কি তোর ওই মেঘার মতো মনে হয়? শোন, আমি আমার মতো, অন্যের মতো আমাকে মনে করিস না। আমার যদি পাওয়ার দেখাতেই হতো তাহলে অনেক আগেই দেখাতাম, কিন্তু আমার কাছে এইসব থেকে বন্দুক তো অনেক ঊর্ধ্বে। ক্ষমা করিস রে, আমরা আরও কত কি ভেবে নিয়েছি। তো চল কোথাও থেকে ঘুরে আসি, আসিফকে ফোন দে। আচ্ছা ওয়েট, আমি ওরই বলতেছি, ওর অন্য একটা নাম্বার আছে। তারপরে তিনজন প্ল্যান করে ঘুরতে বের হয়েছি। একটা পার্কে বসে আছি তিনজনে। হঠাৎ দূরে একটা জায়গায় নজর পড়লো। একটা ছেলেকে কয়েকজন মিলেই বেরমভাবে মারতেছে। ছেলেটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে না। সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কি করব বুঝে উঠতে পারছি না। ছেলেটাকে বাঁচাতে যাব নাকি এখানেই বসে থাকবো? না, ছেলেটাকে বাঁচানোর প্রয়োজন। আসিফ, তোরা থাক, আমি দেখছি কি হয়েছে। আচ্ছা, কিন্তু দোস্ত, ভেজাল করিস না। আচ্ছা। তারপর সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, এই, তোমরা এই ছেলেটাকে এইভাবে মারতেছো কেন? ছেলেগুলো থেকে একজন বলল, এই তোর কেন লাগে রে? এখানে এত মানুষ থাকতে কেউ কোনো কথা বলতেছে না, তুই কেন প্যা প্যা করতেছিস? যা গিয়ে নিজের কাজ কর। না গেলে কি করবি? ছেলেটা আমার কাছে এসে কোমর থেকে মেশিন একটা বের করে আমার কপালে ধরে। এই বেশি জবান এসে গেছে মনে হয়, সোজা বাংলা কথা কানে যায় না। শোন, এইসব মেশিন নিয়ে ছেলে খেলা বহু পুরনো। আবির এসব নিয়ে এক যুগ আগে খেলা ছেড়ে দিছে। আমার নাম শুনতেই ছেলেটার সাথে সাথে আমার পায়ে পড়ে যায়। বাকি দুই তিনজন যারা ছিল ওর সাথে, সবাই তো অবাক। আরে ওর কি হলো? ছেলেটাকে মারতে যেয়ে ওর পায়ে পড়ে গেল। পায়ে কেন পড়ে গেল? বাকি ছেলেগুলাও আমার দিকে এগিয়ে আসে। আবির ভাই, আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল করে ফেলেছি। ছেলেটার মুখে আবির নাম শুনেই এবার সবাই আমার পায়ে পড়ে গেল। ভাই, আমরা এমন ভুল আর কোনোদিন করব না। ক্ষমা আমার কাছে না, ওর কাছে গিয়ে চাও, যাকে তোমরা সবাই মিলে এত সময় ধরে মারলে। আচ্ছা ভাই। ছেলেগুলোকে মিলমিশ করে দিয়ে সেখান থেকে চলে এলাম। বাহ আবির, তুই তো খুব ভালো একজন মানুষ। আসলে আমরা তোর আসল পরিচয় জানার পর তোকে যেই রূপটা ভেবেছিলাম তার থেকে পুরাই ভিন্ন তুই। আসলেই দুনিয়াতে ভালো মানুষ আছে রে। আসিফ, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তোদের তো একটা কথা বলতে ভুলেই গেছি। মেঘা তো আজকে আমাকে প্রপোজ করছে। দুজনেই ভূত দেখার মতো আমার চেহারা দিকে হা করে আছে। কিরে, কি হয়েছে রে? শোন আবির, ওই মেয়ের সাথে এইসবে একদমই জড়াবি না। ওই মেয়ে আস্ত একটা ডাইনি। আরে পাগল নাকি? ওর সাথে আমি এসবে জড়াবো? তবে মেয়েটা কিন্তু সেই রকমের সুন্দর রে। তাহলে তুই গিয়ে ওর গলায় ঝুলে পড় না। সেদিনের মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। এমন সময় ইয়াসিনের ফোন। ফোন রিসিভ করে, হ্যাঁ কি রে?
ভাই দুবাইয়ের যে মাফিয়া আলিবাবা তার নজর নাকি আমাদের দেশের উপর, গোপন সূত্রে জানতে পারলাম সে নাকি আর কিছুদিনের মধ্যে দেশটা নিজের কবলে করে নেবে। তার আসল উদ্দেশ্য আমাদের দেশকে নিজের কবলে করে নিয়ে অস্ত্র ও জঙ্গলিবাদ তৈরি করবে। তার ইতিমধ্যে সে নাকি একটা বিশেষ টিম বাংলাদেশে পাঠিয়েছে, যারা নাকি তাদের কাজে কর্মে নিযুক্ত হয়ে গেছে। দেশের তথ্য কালেক্ট করছে তারা। কি বলিস কি? আচ্ছা দাঁড়া, আমি দেখছি কার এত বড় সাহস আমার দেশের উপর নজর দেয়, আমার দেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ দিয়ে পরিপূর্ণ করতে চায়। আমি সাথে সাথে अंडरवर्ल्ड डॉन यासबीर के फ़ोन दिलाम। हाँ आबिर भाई, बोलो कैसे याद किया मुझे? अबे भाई, याद तो हर वक्त करता हूँ, लेकिन काम में इतना बिजी रहता हूँ कि बात नहीं हो पाती। ओह, कोई बात नहीं है तो बोलो, मुझे कैसे याद किया? भाई, दुबई का डॉन है ना अली बाबा, वो कमीने का नज़र हमारा देश में लग गया। भाई उसको समझाओ यार, नहीं तो हमारा देश में कोई गलत नज़र डालेगा तो उसका सर धरती से अलग कर दूंगा। आबिर भाई, ओ कमीना हमसे भी दोस्ती टूट लिया, उसका हमसे कोई दोस्ती नहीं है। लेकिन आबिर भाई, हम तुम्हारा साथ है। ओ कमीने का नज़र तुम्हारा देश में पड़ने नहीं दूंगा। जो भी मदद चाहिए मुझे बताना। আচ্ছা ভাই। তারপর কথা বলে ফোন রেখে দেই, কিন্তু তারপরেও কেন জানি মাথা কাজ করছে না। খালি একটা জিনিসই মাথায় ঘুরতেছে, ওর যেই দলটা দেশে আসছে তারা যেন তথ্য নিয়ে দেশে ফিরতে না পারে। আমি একটা প্ল্যান বানাই কিভাবে ওদেরকে ধরবো। পরের দিন সকালে উঠে রীতিমতো কলেজে যাই। নাফিসা আর আসিফ ওরা আজ আগেই এসে পড়েছে। এমন সময় হঠাৎ কোথা থেকে জানি মেঘা এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমার তো মাথায় রাগ উঠে যায়। আমি মেঘাকে সামনে ঘুরিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিই। মেঘা তো বেকুবের মতো হা হয়ে আছে থাপ্পড় খেয়ে। নাফিস আর আসিফ তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। কি করলাম আমি এটা? এই মেয়ে, গতকাল মানা করছি না আমি তোর সাথে রিলেশনে জড়াতে চাই না, তাও তুই কোন সাহসে আজ এসে আমাকে জড়িয়ে ধরলি? আমি তো তোমায় ভালোবাসি, তাই জড়িয়ে ধরেছি আর কি। রাখ তোর ভালোবাসা, তোর মতো মেয়েকে কে ভালোবাসতে যাবে? সামনে থেকে দূর হ আমার। আজ তো খালি থাপ্পড় দিলাম, পরের বার এমন ধরনের কিছু করলে সোজা গালের দাঁত সবগুলা ফালাই দেবো। তাই করো, তোমার যা ইচ্ছা করতে মন চায় তাই করো আমার সাথে, কিন্তু প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কাল সারা রাত ঘুমোতে পারিনি, খালি তোমার কথাই মনে পড়েছে। দেখো মেঘা, এটাই কিন্তু শেষবার। এরপর কিন্তু এমন কিছু করলে সত্যিই খারাপ হবে। এই নাফিসা, তোরা চল তো, বলে ওদেরকে নিয়ে ক্লাসে চলে এলাম। মেঘা তো সেখানেই থ হয়ে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস বেটা, তুই আমাকে মারলি? এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এমন সময় মেঘার ফোনে একটা ফোন আসে। মেঘা ফোনের দিকে তাকিয়ে তো থরথর করে কাঁপতে শুরু করে। তাও ভয়ে ফোনটা রিসিভ করে অপর পাশ থেকে। কাজ কত দূরে গিয়েছে? আর কয়েকটা দিন সময় লাগবে, বেটাকে কোনোভাবেই লাইন আনতে পারছি না। আমি জানতাম তোমাকে দিয়ে কাজ হবে না, তোমার মতো মেয়ে এসব কাজের যোগ্য না। এখন যদি বস ফোন দেয় আমি কি জবাব দেব? তোমার উপরে ভরসা করাই আমার বোকামি হয়েছে। বস প্লিজ আর কয়েকটা দিন সময় দিন, আমার উপর বিশ্বাস রাখেন। আমি যে করে হোক ওকে নিজের কবলে এনে ওর অস্তিত্ব মুছে দেব। আমাদের কাছে সময় আছে আর 21 দিন, মানে 3 সপ্তাহ। 21 দিন পর আমরা আমাদের কাজ ইন্তজাম দেব। তার আগে যা করার করো, না হয়তো জানোই তুমি তোমার জীবনের তরে প্রাণ হারাবা। না না স্যার, এর আগে কাজ হয়ে যাবে। ফোন রেখে দেয়। মেঘার তো মাথায় কাজ করতেছে না। আবির তো বললো নেক্সট টাইম এমন কিছু করলে সে আমাকে খবর করে ছাড়বে। কিভাবে কি করব আমি, মাথায় তো কাজ করতেছে না। আমি ক্লাসে গিয়ে বসে আছি। একটু পর স্যার আসে আর লেকচার শুরু করে। আমি লক্ষ্য করলাম ফোনটা বাজছে, কিন্তু স্যার থাকায় ফোনটা পিক করতে পারছিলাম না। চুপচাপ বসে আছি। স্যার লেকচার দিয়ে চলে যাওয়ার পর আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি ইয়াসিন ফোন করেছিল। সে একটা মেসেজও পাঠিয়েছে। মেসেজটা চেক করে দেখি। ভাই, ওরা 70 জনের একটা টিম নিয়ে বাংলাদেশে এসেছে, যার মধ্যে 17 জন মেয়ে আর বাকি 53 জন ছেলে। তারা শহরে আলাদা আলাদা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের থেকে একজনের সন্ধান পেয়ে গেছি। আমি ইয়াসিনকে ফোন দিলাম। ইয়াসিন, এক্ষুনি এই জায়গায় আয়, একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। আমি ক্লাস না করে কলেজ থেকে বের হয়ে গেলাম। জায়গার মতো গিয়ে আমি অপেক্ষা করছি। একটু পর ইয়াসিন আসে। জাসুসটাকে তুলে নিয়েছিস? না ভাই, ওর পিছনে লোক লাগিয়ে রেখেছি।
ওর ধারায় বাকি আরো 2-1জনকে যদি ধরতে পারি। হ্যাঁ, গুড। শোন, রাতের মধ্যে তুলে নিবি ওকে। আর এই পুরো ঘটনাটা টিমের কাউকে শেয়ার করবি না যে আলিবাবা দেশে হামলা করবে। আচ্ছা ভাই। ইয়াসিন চলে যায় আর আমি নাসির ভাইকে ফোন দিয়ে সবটা খুলে বলি। ভাই, সমস্যা নাই, ছেলে পেলে রেডি আছে, লাগলেই খালি বলবেন। ওই আলিবাবার বাচ্চা দেশের মাটিতে পা দিতে পারবে না, এমন নাজেহাল করব ওর অবস্থা। আমি ফোনটা কেটে দিয়ে তারপর বাসায় চলে যাই। রাতের বেলা ইয়াসিন 70 জন জাসুস থেকে একটাকে তুলে নিয়ে আসে, যেটার ইনফরমেশন ওদের কাছে আছে। ওকে ধরে এনে রুমে বন্দি করে রেখেছে। ইয়াসিন শুরুতে ভালোই ভালোই বলে বাকি সাথীদের নাম বলতে, কিন্তু সে কোনো মতেই স্বীকার করে না। ইয়াসিন থার্ড ডিগ্রি দেয়, তাতেও সে মুখ খুলে না। ইয়াসিন আমাকে ফোন দিয়ে বলে, ভাই এত চেষ্টা চালাচ্ছি, সে মুখ খুলতে রাজি না। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। একটা কাজ কর, গরম পানি কর আর মরিচের গুঁড়ো রেডি করে রাখ। আমি 30 মিনিটের মধ্যে সেখানে চলে আসি। ভাই সব রেডি। আমি শুরুতে গিয়ে ভালোই ভালোই বললাম, বাকি সাথীদের নাম বল। তোরা যাই করিস না কেন আমার মুখ থেকে নাম বের করতে পারবি না। এত টর্চার করেও তো নাম বের করতে পারলো না। ধরে নি আর পারবি না, মারতে মারতে মেরে ফেললেও পারবি না। এখনো টর্চারের কি দেখেছিস? সবে তো মাত্র শুরু। ইয়াসিন, গরম পানি নিয়ে আয়, আর সাথে যা রাখতে বলেছি সেটাও নিয়ে আয়। ইয়াসিন গরম পানি আর মরিচের গুঁড়োর বাটিটা নিয়ে আমার সামনে রাখে। ওর শরীর থেকে সমস্ত কাপড় চোপড় খুলে ফেল আর মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দে। ইয়াসিন সাথে আরও একজন মিলে ওর শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলে আর মুখের মধ্যে কাপড় গুঁজে দেয়। আমি গরম পানির বালতিটা নিয়ে ফুটন্ত গরম পানিগুলো ওর শরীরে ঢেলে দিলাম। গরম পানি ঢালার সাথে সাথে সে সাপের মতো মোচড়ামুচড়ি করতে থাকে। সারা শরীরে ফোসকা পড়ে গেছে ওর। ছেলেটা অজরে চেঁচাচ্ছে, কিন্তু তার গলার আওয়াজ বের হচ্ছে না। তারপর মরিচের গুঁড়োগুলো ওর শরীরের মধ্যে ঢেলে দিলাম। ছেলেটা আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর চোখের ভাষায় বলতে থাকে তার মুখ থেকে কাপড়টা সরিয়ে দিতে। সে সবটা স্বীকার করবে। যা, ওর মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেল। ইয়াসিন মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়। ছেলেটা মিনতি সুরে বলতে থাকে, পানি, একটু পানি। আমার হাতের পাশে থাকা পানির বোতলটা এগিয়ে দিলাম। সে ডকডক করে 2 লিটার পানি জায়গায় শেষ করে ফেলে। এবার সাথীদের নাম বল, না হয়তো বুঝেই গেছিস আমি কি কি করতে পারি। বিশ্বাস করুন বাকি সাথীদের মধ্যে আমি কাউকেই চিনি না, 2-1জনকে ছাড়া। তাও যাদেরকে চিনি ওদের সাথে কিছুদিনের পরিচয়, কারণ বস আমাদের এক একজনকে এক এক জায়গা থেকে উঠিয়ে এনেছে। কারোর সাথে কারোর পূর্বের পরিচয় নাই। আমাকে উঠিয়ে এনেছে কলকাতা থেকে। আমি জানি তুই সবারই নাম জানিস, ভালোই ভালোই নাম বল, না হয়তো আবার শুরু হয়ে যাবে। মিথ্যা বলে পার পাবি না। বিশ্বাস করেন আমি 2-1জনকে চিনি। ইয়াসিন, গরম পানির মধ্যে সুই ফুটিয়ে নিয়ে আয়। ইয়াসিন একটু পর। এই যে ভাই সুই। আমি সুইটা নিয়ে ছেলেটার রগের মধ্যে ফুটাতে থাকি। ছেলেটা ব্যথায় চিৎকার করে মিনতি করছে আর বলছে, বিশ্বাস করুন আমি আর কারোর নাম জানি না। আপনারা আমাকে মেরে ফেললেও একই কথা বলবো আমি। আমার কেন জানি মনে হচ্ছে ছেলেটা সত্যি বলছে। আচ্ছা, বাকি 2জনের নাম বল। আমার ফোনে তাদের ছবি আছে, এর আগের মিশনে একসাথে কাজ করেছিলাম, তাই ওদের কিছু পিক মোবাইলে আছে। ইয়াসিন, ওর ফোন কোথায় রে? ভাই ফোন জব্দ করে রেখেছি, ওয়েট 1 মিনিট এনে দিচ্ছি। ইয়াসিন ফোনটা এনে ছেলেটার হাতে দেয়। ছেলেটা ফিঙ্গার দিয়ে ফোন ওপেন করে যেই 2জনকে চিনে তাদের পিক দেখায়। আমি একজনকে তো চিনি না, কিন্তু দ্বিতীয়জনকে দেখে তো আমার মাথায় যেন বাজ পড়ার মতো অবস্থা। এটা কি করে সম্ভব? এই, তুই সত্যি বলছিস তো তোদের টিমের মধ্যে ও একজন? হ্যাঁ সত্যি বলছি। ওকে, ওদের ব্যবস্থা আমি করছি। আর তোদের 70 জনকে লিড দিয়ে দেশে কে এনেছে? কেউ আনেনি, তবে বলেছে আমাদের একজন লিডার আছে, এদেশে বহুকাল আগে থেকে বসবাস করে, সে সমস্ত কিছুর দেখভাল করবে। কিন্তু আমরা মিশনে এসেছি ঠিক, কিন্তু সেই লিডারকে এখনো দেখিনি। আমি তো এবার দ্বিতীয়বারের মতো শক খেলাম। আমাদের দেশে বহুকাল আগে থেকে কেউ একজন থেকে আসছে মানে? আমার মাথা তো রীতিমতো কাজ করা বন্ধ করে দিছে। ইয়াসিন, ওকে এখানেই ফেলে রাখ আর ছবি রেখে তুলে নিয়ে আয়। আর বাকি যে আছে তাকে আমার উপর ছেড়ে দে। মনে মনে প্ল্যান তৈরি করলাম।
ওকে কিভাবে ধরবো? তখনই মনে পড়লো সে যে আমার জন্য ভালোবাসা নামক যেই ফাঁদটা এঁটেছে তার মধ্যেই তাকে ফাঁসাবো। এত সময় হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, মেঘা হচ্ছে ৭০ জন জাসুসের মধ্যে একজন। দ্বিতীয় যেই ছবিটা দেখলাম সেটা মেঘারই ছবি। এবার ওর ভালোবাসার জালে ওকে ফাঁসিয়ে তথ্য বের করব। কিন্তু আরেকজন যে লিডার আছে, যে আমাদের দেশে বহুকাল আগে থেকেই বসবাস করছে, মেঘা হয়তো একমাত্র পারবে তার সঠিক সন্ধান দিতে। পরের দিন যথাসময়ে কলেজে চলে গেলাম। গিয়ে মেঘার খোঁজ করছি, কিন্তু মেঘা নাকি এখনো আসেনি। ওয়েট করছি। একটু পর মেঘা আসলো। মেঘাকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। মেঘা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো। আমি জানি তুমি কি বলবে, যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আসলে মেঘা, গত 2 দিন অনেক ভেবে দেখেছি। আসলে আমার লাইফে এমন কাউকে দরকার যে আমার জীবনটা গুছিয়ে দিবে। হ্যাঁ দিব তো, আমি তোমার জীবন বুঝিয়ে দিব। কালকের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আচ্ছা, তুমি কি আমায় তোমায় ভালোবাসার মতো একটা সুযোগ দিবে? হ্যাঁ দিব তো, কিন্তু একটা কন্ডিশন আছে আমার। কি কন্ডিশন বলো? আমাকে সব সময় ঘুরতে নিয়ে যেতে হবে, মাঝে মাঝে তোমার হাতে খাইয়ে দিতে হবে। আমি হাজার বায়না করব, সেগুলো তোমার পূরণ করতে হবে। হ্যাঁ, করব তো। তোমার সব বায়না পূরণ করব। তাহলে চলো, আজ ক্লাস করব না আমরা, তুমি আর আমি দূরে কোথাও থেকে ঘুরে আসি। আচ্ছা চলো। দুজনে মিলে একটা পার্কে গেলাম। মেঘা আমার কাঁধে মাথা দিয়ে চুপ করে বসে আছে। মেঘার কেন জানি খুব শান্তি লাগছে। ওর মনে হচ্ছে যেন আমার কাঠটা পরম শান্তির একটা স্থান। একটু পর ফুচকাওয়ালা মামা তার স্টকটা ওপেন করে। এই আবির, আমি ফুচকা খাবো। আচ্ছা চলো। তারপর ফুচকা অর্ডার করলাম। এই কি রে, তুমি খাবে না? না, আমার খেতে ইচ্ছে করছে না। আর এসব আমি একটু কম খাই, আমার ভালো লাগে না। আচ্ছা, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, তোমার খেতে হবে না। আমি মেঘাকে খাইয়ে দিচ্ছি। ইচ্ছে করছে না ওর মতো ছলনাময়ীকে নিজের হাতে খাইয়ে দিতে। ইচ্ছে করছে ফুচকার সাথে বিষ মিশিয়ে দিয়ে ওকে মেরে ফেলি। মেঘা তো আপন মনে ফুচকা খাচ্ছে আর মনে মনে ভাবছে, আজ যদি আমি মিশনে না থাকতাম, সত্যি তোমায় আমি ভালোবেসে ফেলতাম। তোমার মতো এত ভালো মানুষ হয় না, যে কিনা এত পাওয়ার থাকা সত্ত্বেও তার মাঝে সেই পাওয়ার নিয়ে কোনো অহংকার নেই। আজই এত খারাপ লাগছে। যেই দিন তোমায় আমি নিজ হাতে মারবো, সেই দিন আমার কেমন অবস্থা হবে তার পূর্বাভাস পাচ্ছি। আমিও মনে মনে ভাবছি, মেঘা, তুমি যদি সত্যিকার অর্থে আমায় ভালোবাসতে, উপরওয়ালা সাক্ষী, তোমার হাত আমি কখনোই ছাড়তাম না। কিন্তু তুমি ছলনাময়ী। তোমার জন্য মনের কোনো একটা জায়গায় ভালোবাসা কাজ করছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা প্রকাশ করাও নেহাত বোকামি হবে। আগে পরে তুমি তোমার আসল রূপ নিয়ে আমার সামনে আসবে। সেদিন অনেকটা সময় পার্কে সময় কাটাই দুজনে মিলে। পরে আসার সময় দুজনের নাম্বার আদান প্রদান করে নিলাম। আমি বাসায় এসে ক্লাস ব্যাগটা টেবিলের উপরে রেখে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এমন সময় ইয়াসিন ফোন করে। ভাই, জাসুস ওইটাকে তুলে নিয়ে এসেছি। দুইটাকে একসাথে বন্দি কর। প্রথমে ভালোই ভালোই জিজ্ঞেস কর। যদি সঠিক উত্তর না দেয়, গতকাল আমি যেমনটা করেছি সেই রূপ আচরণ করবি। আচ্ছা ভাই। আর শোন, শহরে বা গ্রামেগঞ্জে আমাদের মাফিয়ার যত ক্রু আছে সবাইকে অ্যালার্ট করে দে। যে কোনো সময় যদি ডাক দেই, সাথে সাথে যেন উপস্থিত থাকে। আচ্ছা ভাই, সবার কাছে খবর পৌঁছিয়ে দিচ্ছি। ইয়াসিন ভালোই ভালোই জাসুস থেকে উত্তর চায়। সে প্রথমে না করে। পরে গতকাল যে জাসুসটাকে আটক করেছে তাকে ওর সামনে আনে আর বলে, দেখ, একেবারে একবার যদি ভালোই ভালো মুখ খুলিস তাহলে তোর হাল ও এমনটা করব। সে ভয়ে সবকিছু স্বীকার করে। তার কাছে যত সন্ধান ছিল সবকিছু ইয়াসিনকে খুলে বলে। এদিকে আমি না খেয়েই ঘুমিয়ে পড়ি। বিকেলবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। মেঘা ফোন করেছে। আমার বাবুটা কি করে? এই তো ঘুমোচ্ছি। খাবার খেয়েছো? না, আসলে বাসায় এসে শরীরটা ক্লান্ত লাগছিল, তাই শরীর এলিয়ে দিয়েছি বিছানায়। কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। এই কি বললা? তুমি এখনো খাও নাই মানে কি? যাও, এখন গিয়ে খেয়ে নাও। আচ্ছা বাবা, যাচ্ছি তো। এত রাগ করার কি আছে? এই চুপ থাকো, একদম কথা বলবা না। এত সময় হয়েছে, এখনো না খেয়ে আসো আর বলছো রাগ করতে না। আচ্ছা যাচ্ছি। আমি ফোন রেখে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাহির থেকে খাবার অর্ডার করে সেগুলো খেলাম। খেয়ে দিয়ে বিকেলবেলা জাসুস দুইটাকে যেখানে রেখেছে সেখানে আসলাম। ভাই, জাসুসটা ভয়ে সব বলে দিয়েছি। ওর কাছে যতটুকু তথ্য ছিল সবটাই বের করেছি। তবে বাকি আরও বহু মানুষ আছে যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
সমস্যা নাই, পরের জন থেকে যা তথ্য বের করেছিস তাদের সব কয়টাকে আটক কর, দেখবি সবার খবর পেয়ে যাবি। আমি ইয়াসরিফ ভাইকে ফোন দিলাম। आबिर भाई हाँ बोलो। भाई तुमको बोला था उस अली बाबा को समझाने के लिए। आबिर भाई ओ कमीना मेरे बात मानने के लिए तैयार नहीं है। ओ कमीना खुद का बड़ा डॉन समझ में लग गया। भाई तुम ही बताओ उस कमीना का क्या करूं। करना क्या, लातों को भूत बातों से नहीं मानती, कमीने को सबक सिखाना ही पड़ेगा। अच्छा भाई, अब उस अली बाबा भी देखेगा गलत नजर डालने वाला का अंजाम कितना बुरा होता है। এদিকে মেঘা ফোন করে তার বসকে বলে, বস, আমি বলেছিলাম না আর কিছুটা সময় দেন, ব্যাটাকে লাইনে নিয়ে আসবো। দেখেছেন, ব্যাটাকে লাইনে নিয়ে এসেছি। গুড, প্লে চালিয়ে যাও, সময় মতো খেল খাতাম করে দিবা। আর মেগা, আমাদের কিছু জাসুসের কোনো খবর পাচ্ছি না, প্রায় 10 থেকে 12 জন জাসুসের একই অবস্থা। আচ্ছা, আমি খবর লাগাচ্ছি কি হয়েছে। আমি আসার সময় ইয়াসিনকে বলে আসি জাসুস দুটাকে জমের বাড়ি পাঠিয়ে দিতে। ইয়াসিন জাসুস দুটাকে মেরে একটাকে নদীতে ভাসিয়ে দেয়, আরেকটাকে টুকরো টুকরো করে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে আসে। এভাবেই আরও 10 দিন চলে যায়। মাফিয়া টিম 70 জন জাসুস সব কটাকে আটক করে, তারপর একে একে সব কটার কাম তামাম করে। অন্যদিকে মেঘা আর আমার সম্পর্ক যেন দিন দিন গভীরই হচ্ছে, তবে দুজনেই সবটা উপর থেকে প্রকাশ করে ভিতরে দুজনের অন্য কিছু চলছে। তবে মেঘা কেন যেন সত্যি দুর্বল হয়ে পড়েছে। এখন আবিরের ভালোবাসা তার কেন যেন মনের মধ্যে দিন দিন জায়গা করে নিচ্ছে। মেঘা নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, তার সাথে এসব কি হচ্ছে। এসেছে মিশনে, কিন্তু প্রতারণা করতে গিয়ে সে তো নিজেই সত্যিকার অর্থে তার মধ্যে ধাবিত হয়ে পড়েছে। কারণ আবির তার সর্বদা কেয়ার করে, সর্বদা তার ভালো খারাপের দেখভাল করে। একদিন আবির আর মেঘা কলেজের পাশে একটা জায়গায় বসে আছে। হঠাৎ অন্য একটা গ্যাংয়ের কিছু ছেলেপেলে কলেজে এসে হাঙ্গামা শুরু করে, কলেজের ছেলেপেলেদেরকে মারতে শুরু করে। এই কলেজের কিছু ছেলেপেলেদের সাথে নাকি তাদের পুরান কিছু শত্রুতা আছে। দেখি মেঘা, তুমি তো শহরের মাফিয়া লিডার, তুমি গিয়ে সমস্যাটা সমাধান করো। আরে, এগুলো আমার বাম হাতের কাজ, তুমি বসো, আমি এখনই আসছি। বলেই কিছু ছেলেপেলে নিয়ে সেখানে যায়, কিন্তু তারা উল্টো মার খেয়ে সেখান থেকে চলে আসে। খালি মেঘা একা সেখানে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো মেঘার দিকে এগোতে থাকে আর খারাপ খারাপ ভাষা ব্যবহার করতে থাকে। একটা ছেলে কোমর থেকে ধামা বের করে মেঘাকে কোপানোর জন্য। যেই না মেঘাকে কোপ দিবে, মেঘা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আর আমি দৌড়ে গিয়ে ছেলেটার সিনার মধ্যে একটা সজোরে লাথি মারলাম। ছেলেটা কয়েক হাত দূরে গিয়ে পড়ে। বাকি যারা আছে সবাই আমার দিকে একত্রে এগিয়ে আসে। আমি আমার পকেটে অল টাইম একটা সিজার ব্লেড রাখি, সেটা হাতে নিয়েই এক একটাকে মারতে থাকি। কারোর হাতে, কারো পেটে, সব কয়টা মাটিতে শুয়ে গড়াগড়ি করছে। মেঘা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। এই পাগল, কান্না করছো কেন? আমি আছি তো, আমি থাকতে তোমার গায়ে কে হাত দিবে? এমন বুকের পাটা কার হয়েছে যে আমার কলিজার গায়ে হাত দিবে? এদিকে পুরো কলেজ হাঁ করে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে, তাদের কেমিস্ট্রি দেখছে। মেঘা আবিরের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কান্না করেই যাচ্ছে। সে আজ বুঝে নিয়েছে আবির কেমন, কাকে সে ধোঁকা দিতে যাচ্ছে। যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনলো, সেই তাকেই সে আজ বুঝে গেছে আবিরের বুকেই তার শেষ ঠিকানা। না, আমি আবিরকে ধোকা দিতে পারবো না। আজ আমি আমার মনের উত্তর পেয়ে গেছি। ওকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, থাকবো না আর এই শহরে। দুজন মিলে দূরে কোথাও গিয়ে ঘর সংসার করব। এদিকে আবির মেঘাকে শান্ত করতে ব্যস্ত। তারপর মেঘাকে কোনো রকমে শান্ত করে বুঝিয়ে শুনিয়ে বাসায় দিয়ে আসে। মেঘা যেন পাগল পাগল হয়ে যাচ্ছে, কারণ সে আবিরকে হারাতে পারবে না। এভাবে আরও কিছুদিন কেটে যায়, বাকি মাত্র 3 দিন। আমি একই দিনে লক্ষ্য করেছি মেঘাও কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আমি যে সময়টা ওর সাথে থাকি, সে সব সময় আমার সাথেই ছায়ার মতো লেগেই থাকে। আর দূরে থাকলে সর্বদা ফোন দিয়ে খোঁজ খবর নেয়। সকাল থেকে মেঘার ফোনে ওর বস ফোন করছে, কিন্তু সে ফোন রিসিভ করছে না। সে বসকে কি বলবে? আর সে আবিরকে ধোকা দিতে চায় না। বস তো বেশ কয়েকবার ফোন দেয়, না পারতে ফোন রিসিভ করে। কি সমস্যা মেগা? এত সময় ধরে ফোন দিতাছি, ফোন রিসিভ করছো না কেন? বস, একটু সমস্যায় ছিলাম, আবির আমার সাথে ছিল তাই ফোন রিসিভ করিনি। ওহ শোনো, হাতে আর বেশি সময় নেই। তোমার ফোনে একটা ঠিকানা টেক্সট করব আমি, তখনই তুমি আবিরকে ফুসিয়ে ফাঁসিয়ে আমার টেক্সট করা ঠিকানা মতো চলে আসবা। যদি কোনো কারণে এদিক ওদিক হয়, জানোই তো তোমার মায়ের অপারেশন হবে না টাকার কারণে। মেঘা কি করবে কিছুই মাথায় কাজ করছে না। সে এমন একটা মিশনে যোগ দিয়েছে, কারণ এই মিশনটা করলে তারা তাকে মোটা অঙ্কের একটা টাকা দিবে।
যা দিয়ে তার মায়ের চিকিৎসা সে ভালোভাবে করতে পারবে। তার মায়ের লিভারে টিউমার ধরা পড়েছে, সেটার অপারেশন করতে হবে। একদিকে আবির, অন্যদিকে তার জন্মদাত্রী মা। কাকে রেখে কাকে বাঁচাবে সে? না, আমার মাকে বাঁচাতেই হবে। সে মনের মধ্যে পাথর রেখে বলে। না না বস, মিস হবে না। আমি ওকে নিয়ে ঠিক ঠিকানা মতোই চলে আসবো। বস ফোন কেটে দেয়। মেঘা মাটিতে বসে কান্না করে দেয়। আবির, বিশ্বাস করো, শুরুতে আমি তোমায় ঠকাতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তোমার সাথে থাকতে থাকতে তোমায় ভালোবেসে ফেলেছি। তোমায় ছাড়া আমি থাকবো কি করে আবির? বলেই কান্নার মাত্রা আরও বাড়িয়ে দেয়। এদিকে আমি সমস্ত মাফিয়ার ক্রুদেরকে একত্রে করার সিদ্ধান্ত নিলাম। অন্যদিকে আলিবাবা পরিপূর্ণভাবে প্রস্তুত। আজ বাদে কাল সে বাংলাদেশে হামলা করবে। তারপর বাংলাদেশটাকে সে তার নিজের দখলে করে নেবে। আর সে এই দেশে গড়ে তুলবে সন্ত্রাস আর জঙ্গিবাদ। সে এখনও জানে না তার জন্য কাল অপেক্ষা করছে। তার মৃত্যু ওই কালের হাতেই লেখা আছে। আলিবাবা আরও কয়েকটা টিম বাংলাদেশে পাঠায়, যে শহরের বিশেষ বিশেষ জায়গায় মাইনফিট করে রাখতে। সে আগামীকাল বাংলাদেশে আসবে। এদিকে আমি মাফিয়ার সমস্ত ক্রুদেরকে একত্র করে সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। আমাদের দেশ আজ বাদে কাল অন্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তোমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নাকি পিছু হেঁটে যাবে? সকলেই একত্রে বলে ওঠে। আবির ভাই, আমরা কখনোই পিছু হাঁটবো না, যত যাই কিছু হয়ে যাক না কেন। বাহিরের যে কোনো খারাপ শক্তি আমাদের দেশকে ছিনিয়ে নিতে পারবে না। তাহলে কালকের জন্য রেডি থাকো। সকলেই ওই আলিবাবার টিমের সমস্ত সদস্যকে মেরে এই বাংলার মাটিতে পুঁতে রাখবো। তারপর আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে মেঘাকে ফোন দিচ্ছি, কিন্তু সে রিসিভ করছে না। অনেকগুলো ফোন দিলাম, তাও কোনো খবর নাই। মেঘা একটু পর নিজেই ফোন দেয়। কলিজা, সরি, আসলে ওয়াশরুমে ছিলাম তাই দেখতে পাই নাই। আচ্ছা যাও, ফ্রেশ হয়েছো? এবার কিছু খেয়ে নাও। আচ্ছা, আজ কিন্তু বিকালে দেখা করব। আচ্ছা। তারপর আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেই। বিকেলবেলায় মেঘা ফোন করতেছে দেখা করতে যাওয়ার জন্য। কলিজা, আর মাত্র 5 মিনিট, আসতেছি। 5 মিনিটের মধ্যেই মেঘার বাসার সামনে চলে আসলাম। তারপর দুজনে মিলে ঘুরতে বের হই। দুজনে নদীর পাড়ে একটা জায়গায় বসে আছি। উপরে আবার পার্ক। দুজনেই বসে বসে কথা বলতেছি। হঠাৎ একটা পিচ্চি বাচ্চা এসে মেঘার কাঁধে হাত দেয়। বাচ্চাটার হাতের মধ্যে একটা বল। আমার সাথে খেলা করবা? আম্মু না কোথায় যেন চলে গেছ। মেঘার বাচ্চাটাকে দেখে মায়া লেগে যায়। হ্যাঁ বাবু, করবো তো, কিন্তু তোমার আম্মু কোথায় চলে গেছে? জানি না ও কোথায় গেছে। আবির, তুমি বসো, আমি বাচ্চাদের সাথে বল নিয়ে খেলা করি। আমার বাচ্চাদের সাথে খেলতে খুব ভালো লাগে। আচ্ছা যাও। মেঘার বাচ্চাটা খেলা করতেছে। আমি দূর থেকে ওর দিকে হা হয়ে তাকিয়ে আছি। মেঘাকে একদম বাচ্চা বাচ্চা লাগতেছে। কি কিউট লাগতেছে মেঘাকে দেখতে। ইস, মেঘা যদি সত্যি আমায় ভালোবাসতো কখনোই ওর হাত ছাড়তাম না। কিন্তু আফসোস, আমার কপালই খারাপ। আমি হঠাৎ লক্ষ্য করলাম মেঘার ব্যাগে থাকা ফোনটা বাজছে। আমি প্রথমে চিন্তা করি মেঘাকে ডাক দিব কিনা। পরে আবার ভাবলাম না থাক, মেঘা খেলতেছে খেলুক। ফোনটা লাগাতার বেজেই যাচ্ছে। ভাবলাম ফোনটা আমি রিসিভ করব, কিন্তু ফোনটা হাতে নিতে নিতে কেটে গেল। ফোনের স্ক্রিনে নাম্বারটা চেক করলাম যে কে ফোন দিয়েছে। দেখলাম বস দিয়ে সেভ করা নাম্বারটা। এটা দেখে তো 1000 ভোল্টের একটা ঝাটকা খেলাম। আবার একটু পর একটা মেসেজ আসলো বস নাম্বারটা থেকে। কালকে আবিরকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যেই বাড়িটা আছে সেখানে চলে আসবা। আমাদের বস কালকে দেশে আসবে, আর বস আরও কয়টা টিম দেশে পাঠিয়েছেন। বড় বড় বাড়ি বা সুপার শপ আছে, সব জায়গায় মাইন ফিট করে রাখবে ওরা। পুরো শহর মিনিটেই তামা হয়ে যাবে। এমনিতেই আমি একটা ঝাটকার মধ্যে আছি, তার উপরে এমন মেসেজ দেখে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। এখন কিভাবে কি করব আমি? এখন সব জানতে পারলাম। আমি মনে মনে একটা প্ল্যান সাজিয়ে ফেলি। একটু পর বাচ্চাটার মা এসে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ, আমার বাচ্চা। পরে বাচ্চাটাকে দেখে তো ঝাপটে ধরে কান্না শুরু করে। এই যে, এখন কেন কান্না করছেন? বাচ্চাকে রেখে এদিক সেদিক যান যখন, তখন মনে থাকে না বাচ্চার কথা? আসলে আমি কোথাও যাই নাই, সে খেলতে খেলতে হুট করে আমার নজরে দিয়ে এখানে চলে এসেছে। যাই হোক, বাচ্চার দিকে একটু ভালো করে নজরদারি রাখেন। বাচ্চাটাকে নিয়ে ওর মা চলে যায়। মেঘা এসে আমার পাশে বসে। অলিজা, আমার না কেন জানি খুব ভয় করছে। কেন জানি মনে হচ্ছে তুমি আমার লাইফ থেকে চিরতরে হারিয়ে যাবা। আমি মনে মনে বলছি, নিজেই তো প্রতারণা করতেছো। থেকে বা হারিয়ে যাওয়ার মধ্যে কি আসবে যাবে? কেন তোমার এমন কেন মনে হয় যে আমি হারিয়ে যাব? জানি না,
কেন জানি খুব ভয় করতেছে। আচ্ছা কলিজা, তোমার একটা হাত দাও তো। আমি মেঘার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিলাম। মেঘা আমার হাতটা ধরে ওর বুকের উপরে রাখে। কিছু অনুভব করতেছো? হ্যাঁ, খুব কাঁপতেছে বুকটা। আবির, এটা বিশ্বাস করিও না। এই মেঘা তোমার সত্যি ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। বলতে বলতে কান্না করে দেয়। মেঘার কথা শুনে কেন জানি মনে হচ্ছে এই কথাগুলো মিথ্যে না। এই কথাগুলোর মধ্যে অদ্ভুত একটা পাওয়ার আছে যা আমায় বারবার ভাবতে বাধ্য করছে। আমি যখনই মেঘার বুকে হাত দেই তখনই বুঝতে পারি মেঘা কোনো না কোনোভাবে আমায় হয়তো সত্যিই ভালোবাসে, কিন্তু আবার এটাও মাথায় কাজ করছে যে সে প্রতারণা করে আসছে। দূর, যা হবার কাল দেখা যাবে। আমি মেঘাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। বেশ কিছু সময় মেঘা আবিরের বুকের মধ্যে মাথা রেখে কান্না করে। আবির মেঘাকে অনেক কষ্টে শান্ত করে। তারপর দুজনেই সেখান থেকে রিক্সা নেয় বাসার উদ্দেশ্যে। আবির আগে মেঘাকে বাসায় পৌঁছে দেবে, পরে সে বাসায় ফিরবে। মেঘার বাসার সামনে আসার পর মেঘা নেমে যায় রিক্সা থেকে আর বলে, কলিজা, কাল আমার সাথে এক জায়গায় যেতে হবে, তুমি রেডি হয়ে থাকো। আমি আর পাল্টা প্রশ্ন করি না যে কোথায় যাবে। আমি তো জেনেই গেছি মেঘা আমায় কোথায় নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, যাব। আমি বাসায় না গিয়ে সোজা রিক্সা নিয়ে আমার টিমের আসল পাওয়ার পয়েন্ট যেটা সেখানে চলে আসি। সেখানে ইয়াসিন আর অনেক ক্রু মেম্বাররা আছে। আমি ইয়াসিন আর যারা এখন মজুদ আছে সবাইকে নিজের প্ল্যানটা বলি। ইয়াসিন তো কোনো মতেই রাজি না যে আমি একা যাব। তার কথা হচ্ছে সেও যাবে আমার সাথে। ইয়াসিন, সমস্যা নাই, আমি তো আর একা যাব না। আমি যাওয়ার কিছুক্ষণ পর একটা সিগন্যাল পাঠাবো তোর ফোনে, বা যদি সিগন্যাল পাঠাতে না পারি তাহলে 30 মিনিট ওয়েট করবি, পরে সোজা হামলা করবি। আগে থেকে তোরা পুরো এলাকাটা ঘেরাও করে ফেলবি। আচ্ছা ভাই। আচ্ছা শোন, ওরা শহরের সমস্ত বড় বড় যত বাড়ি বা টাওয়ার আছে সব জায়গায় মাইন ফিট করবে, সেগুলো ডিফিউজ করার ব্যবস্থা কর। ইয়াসিন আবিরের কথা মতো ক্রু মেম্বারদের আলাদা আলাদা করে কাজে পাঠিয়ে দেয়। সমস্ত কিছু প্ল্যান করা শেষ। আবির বাসায় চলে আসবে তার আগে সে নাসির ভাইকে ফোন দেয়, কিন্তু ফোনটা বন্ধ আসছে বারবার। আবির তো কিছুই বুঝে উঠতে পারছে না। সে বাসায় যাওয়ার আগে একবার নাসির ভাইয়ের বাসায় যায়, কিন্তু নাসির ভাই নাকি নাই। বাসায় এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে নাস্তা করে একটু মেঘার সাথে কথা বলে, পরে আবার বাসায় এসে পড়ে। মাগরিবের পর প্রায় 7টার দিকে মেঘা ফোন দেয়। আবির, রেডি হয়ে আমার বাসার সামনে আসো। আমি শার্টটা গায়ে দিয়ে কোমরে 2টা মেশিন গুজে নিলাম আর ইয়াসিনকে কনফার্ম করলাম যে আমি বের হচ্ছি। ইয়াসিনরা আগেই জায়গা মতো পজিশন নিয়ে বসে আছে। মেঘা বাসার সামনে অপেক্ষা করছে। আবির গাড়ি নিয়ে রওনা হয়েছে, কিন্তু মেঘার কেন জানি চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। চোখের কোণে বেয়ে পানি পড়তে আরম্ভ করে। সে চোখের পানিগুলো মুছে নেয়। একটু পর আবির আসে। কলিজা, তুমি রেডি তো? হ্যাঁ কলিজা। আবির মেঘার দিকে নজর পড়তেই ওর চোখ যেন ফেরাতে পারছে না। একদম হুড়পুরির মতো লাগছে মেঘাকে। আবির মেঘার দিকে এক নজরে চেয়ে আছে। আবির, হয়েছে, চলো। মেঘার কথায় আবিরের হুঁশ ফিরে। ও, চলো। এই ওয়েট ওয়েট, একটা কাজ বাকি। বলেই মেঘা আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। মেঘার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সে মনে মনে আবির থেকে মাপ চেয়ে নেয়। কলিজা, আমায় মাফ করে দিও। তোমার সত্যি আমি ভালোবাসি, কিন্তু তারপরও তোমার সাথে ছলনা করতে হচ্ছে আমার মায়ের চিকিৎসার জন্য। এই মেঘা, কি হয়েছে, যাবে না? মেঘা চোখের পানি মুছে নেয় যেন আমি না দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, চলো। মেঘা আবিরকে নিয়ে বসের ঠিকানা মতো চলে যায়। আবির বাসায় যাওয়ার পর দেখে কেউ নাই, পুরো বাসাটা ফাঁকা। কিন্তু একটু পর এই পুরো বাড়ি ঘেরাও করে ফেলে আলিবাবার ছেলেরা। ওরা সবাই লুকিয়েছিল, 50 থেকে 60 জন হবে ছেলে পেলে। মেঘা সুন্দর করে সাইড হয়ে যায়। আবির এতজনের সাথে কখনোই পেরে উঠবে না। এমন সময় আলিবাবা আসে। আলিবাবা বাংলাদেশে চলে আসছে। মেঘা আলিবাবার সাথে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আবির, এখনো সময় আছে, ভালোই ভালোই আমাদের দলে যোগ দে, ভালো একটা অবস্থান করে দিব তোর। হ্যাঁ, আলিবাবা বাংলাও পারে। তোর মতো দেশদ্রোহীর সাথে একসাথে মিলে কাজ করব ভাবলি কি করে? এই তোর খুব দেমাগ, হ্যাঁ? এই তোরা চেয়ে চেয়ে কি দেখছিস? যা ওর কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে আয়, দেখবো কত বড় কলিজা হয়েছে ওর। আমার সামনে বড় গলায় কথা বলে। ছেলেপেলেগুলো আবিরের দিকে এগিয়ে আসে আবিরকে মারার জন্য। আবির ছেলেগুলোকে একাই মারতে শুরু করে। 10-12 জনকে সে কিছু সময়ের মধ্যে মাটিতে শুইয়ে দেয়। এবার আরও কিছু ছেলেপেলে এগিয়ে আসে ওকে মারার জন্য, হাতে বিভিন্ন ধরনের তরোয়াল। আবির পকেট থেকে সিজার ব্লেডটা বের করে আর একে একে ওইগুলোকেও মেরে মাটিতে ফেলে দেয়। এমন সময় কেউ একজন এসে আবিরের মাথায় সজোরে বাড়ি দেয়, লোহা জাতীয় কিছু একটা দিয়ে।
আবির পিছনে ফিরে যখন মানুষটাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায় আর ধাপ করে মাটিতে পড়ে যায়। আবির পিছনে ফিরে দেখে নাসির ভাই, যাকে সে অন্ধর মতো ভরসা করত। সেই নাসির ভাই তার সাথে। আবিরের যেন বিশ্বাসই হচ্ছে না। আবিরের মাথার পিছন সাইড থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, তাও সে হার মানবে না। নাসির ভাইকে শরীরের সমস্ত শক্তি দিয়ে লাথি মারে। নাসির ভাই সোজা মাটির উপরে গিয়ে আছড়ে পড়ে। আলিবাবার লোকেরা এসে আবিরকে ধরে ফেলে, এমনভাবে ধরেছে যে সে নড়তে চড়তেও পারছে না। আলিবাবা এসে আবিরের থুতির মধ্যে হাত দিয়ে বলে, এ কুত্তার বাচ্চা, তোর অনেক পাওয়ার, হ্যাঁ? নিজেকে এই শহরের ডন মনে করিস? ভালোই ভালোই বলছিলাম আমাদের দলে যোগ দেওয়ার জন্য, কিন্তু তুই তা করিসনি। এবার মরার জন্য রেডি হ। আলিবাবা একজনের হাত থেকে পিস্তল নিয়ে আবিরের দিকে তাক করে। এমন সময় নাসির ভাই মাটি থেকে উঠে এসে, এই আলী বাবা, না, ওকে তুমি নয়, আমি মারবো। অনেক বছর ওর হয়ে কাজ করেছি, কিন্তু সে জানে না আমি তার বাপ। আর ওর কত বড় সাহস, সে আমায় লাত্তি মারে। বলেই আলিবাবার হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। তারপর আবিরের দিকে পিস্তল তাক করে। যেই না ওকে শ্যুট করে, মেঘা দৌড়ে আবিরের সামনে এসে পড়ে আর বুলেটটা মেঘার শরীর ছিদ্র করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। মেঘা মাটিতে পড়ে আছে। অন্যদিকে ইয়াসিন আর পুরো মাফিয়ার সমস্ত ক্রুরা ওয়েট করছে কখন আবির সিগন্যাল দিবে, কিন্তু 30 মিনিট আপ হয়ে গেছে, এখনও সিগন্যাল আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় এখনই হামলা করবে। ইয়াসিন সবাইকে নিয়ে মদিনা টাওয়ারের পিছনে যায়। পিছনে যাওয়ার সাথে সাথেই আলিবাবার লোকেরা খবর পেয়ে যায় আর ওরা অস্ত্রশস্ত্র নিয়ে মাফিয়ার ক্রুর উপরে হামলা করে। কিন্তু মাফিয়ারা তো হাজার হাজার ক্রুর সামনে। আলিবাবার এই অল্প সংখ্যক লোক মশামাছির থেকেও ছোট একটা প্রাণী। মাফিয়ার ক্রুরা আলিবাবা টিমের সব কয়টাকে আটক করে, সাথে আলিবাবা ও নাসির ভাইকেও। আবিরের মাথা যেন ভো ভো করে ঘুরতেছে, সে যেন শক্তি পাচ্ছে না কিছু করার মতো। ইয়াসিন দৌড়ে গিয়ে আবিরকে ধরে। ভাই, আপনার কি হয়েছে? আমার কিছু হয় নাই, মেঘাকে দেখ। ভাই, ওনার তো শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আর আমি এদিকটা দেখছি। ইয়াসিন তাড়াতাড়ি গাড়ি করে মেঘাকে নিয়ে হসপিটালে যায়। আবির পায়ের থেকে জুতো খুলে আলিবাবার গালে কষে কয়েকটা থাপ্পড় লাগাই দেয়। নাসির ভাইকেও কয়েকটা মারে। এই বাচ্চা ছেলে, আমাকে যত মারবি মার, কিন্তু আমাদের কাজকর্ম তুই কখনো দমিয়ে রাখতে পারবি না। একটু পর পুরো শহর তামা হয়ে যাবে, তোরা শুধু দেখেই থাকবি। তোরা আমার কাজকর্মের কাছে বাচ্চার চাইতো ছোট। সেই স্বপ্ন নিজের ভিতরে রেখে দে। আমি ছেলেপেলেদেরকে অনেক আগেই মাইন্ড ডিফিউজ করতে লাগিয়ে দিয়েছি। আবির ঠিকমতো কথাও বলতে পারছে না, কথা বলতে বলতে ঢুলে পড়ে যাচ্ছে। এই তোরা কোথায়? এখান থেকে একটাও যেন নিজের মাটিতে ফিরে যেতে না পারে। সব কয়টাকে মেরে পাশেই কবরস্থানে পুঁতে দিয়ে আসবি। সাথে এই দুইমুখী সাপ নাসির, ওকেও মেরে পুঁতে দিবি। বলতে না বলতেই আবির মাটিতে পড়ে যায়। ছেলেপেলেরা ধরে আবিরকে হসপিটালে নিয়ে আসে। একদিন পর আবিরের জ্ঞান ফিরে আসে। সে জ্ঞান ফেরার পর পাগলের মতো আচরণ করতে থাকে। মেঘা, এই মেঘা, মেঘা কোথায় তুমি? ইয়াসিন আবিরকে শান্ত করে। ভাই, মেঘা ঠিক আছে, আপনি চিন্তা করিয়েন না। না, আমি আমার মেঘাকে দেখব। আল্লাহ, এখন কি হবে? ওনার অবস্থা তো ভালো না। ডাক্তাররা সময় দিয়েছে 48 ঘন্টা মধ্যে জ্ঞান ফিরে না আসলে ওরা চিন্তা ছেড়ে দিতে। অলরেডি একদিন পার হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরার নাম নিশানাও নাই। এই ইয়াসিন, তুই আমাকে মেঘার কাছে নিয়ে চল। ইয়াসিন চুপ করে আছে মাটির দিকে তাকিয়ে। ইয়াসিন, কি বলছি শুনিসনি? আমাকে মেঘার কাছে নিয়ে চল, এক্ষুনি চল। ইয়াসিন না পারতে আবিরকে মেঘার কাছে নিয়ে যায়। আবির মেঘার কেবিনে ঢোকার পর দেখে যে মেঘা একটা বেডের উপরে শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো। আবির মেঘার এই অবস্থা দেখে তো আর নিজেকে ঠিক রাখতে পারে না। মেঘাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মেঘা, তুমি এমনটা কেন করলে? আমি ওই দিনই বুঝে গেছিলাম, যেদিন তোমার বুকে হাত দিয়েছিলাম, যে তুমি আমায় সত্যি ভালোবাসো। আর গতকাল কনফার্ম হয়ে গেছি যখন তুমি আমাকে সেভ করার জন্য নিজের জানটা দিতে চাইলে। এমন সময় একটা নার্স আসে। এই এই কি করছেন কি আপনি? এমন কান্নাকাটি করলে রোগীর ক্ষতি হবে। এমন কান্নাকাটি না করে ধৈর্য ধারণ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আবির কান্না থামিয়ে দেয় আর চুপচাপ করে মেঘার সামনে বসে থাকে। ভাই, খাওয়ার সময় হয়েছে, এসে কিছু খেয়ে নেন। না, আমি কিচ্ছু খাবো না। মেঘার জ্ঞান না ফেরা পর্যন্ত আমি ওর সাথেই বসে থাকবো। ভাই, কিছু না খেলে যে আপনিও অসুস্থ হয়ে যাবেন। সমস্যা নাই, অসুস্থ হলে হব, তাও আমি কিচ্ছু খাবো না। আবিরের জেদের কাছে সবাই হার মেনে যায়। দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায়, মেঘার জ্ঞান ফিরে আসে না।
আবির তো একদম ভেঙে পড়েছে। হঠাৎ মেঘার জ্ঞান ফিরে আসে। ইয়াসিন দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে সমস্ত কিছু চেক আপ করে দেখে, না, সব ঠিক আছে, এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। মেঘা জ্ঞান ফিরেই দেখতে পায় আবির তার পাশে বসে আছে। মেঘা বেডে শুয়ে কান্না করে দেয়। সে কোন মুখ নিয়ে আবিরের সাথে কথা বলবে? সে কোন মুখ নিয়ে আবিরের সামনে যাবে? এই কলিজা, কান্না করছো কেন? হ্যাঁ, আমি জানি তো আমার কলিজাটা আমায় সত্যি ভালোবাসে, আর আমিও আমার কলিজাটাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস করো, আমার মায়ের জন্য শুধু এমনটা করছি। আমার কাছে অত টাকা নাই যে আমার মায়ের চিকিৎসা করব, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আমি মেঘাকে জড়িয়ে ধরে, এই বাবু চুপ করো, যা হয়েছে হয়েছে, তোমার মায়ের চিকিৎসা আমি করব। মেঘাকে কিছুদিন হসপিটালে রেখে আবির তারপর মেঘাকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। বাড়ি বলতে আবিরের মায়ের কাছে, ওদের আসল ভিটিমাটা যেটা সেখানে। আবিরের মা তো মহা খুশি, একদিকে ছেলে এসেছে, অন্যদিকে ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে। আবিরের মাও চাচ্ছিল আবিরকে বিয়ে করে দিতে। এবার যেহেতু ছেলে তার পছন্দের মানুষকে নিয়ে এসেছে, আবিরের মার বেশ পছন্দ হয়েছে মেঘাকে। বিয়ের সময় ঠিক হয়, তার আগে আবির মেঘার আম্মুকে দেশে নিয়ে এসে ট্রিটমেন্ট করায়। মেঘার আম্মু সুস্থ হয়ে যায়। ধুমধাম করে আবির আর মেঘার বিয়েটা হয়। দুজনেই তো মহা খুশি, দুজনের সংসার জীবন শুরু করে। মেঘা এখনও আগের মতোই আছে, কলেজে গেলে গুন্ডামি মাস্তানি করে বেড়ায়, তবে সেটা আবিরের জন্য। কোনো মেয়ে যদি আবিরের দিকে তাকায়, ওর সাথে কথা বলতে আসে, তাহলে মেঘা ওর 12টা না 13টা 14টাও বাজিয়ে দেয়। আর আবির এখনও নিজের কাজকর্মের ইন্তজাম দিয়ে যাচ্ছে। আলী বাবার মৃত্যুর পর দেশে এখনও কেউ নজর দিতে 10বার চিন্তা করে, কারণ সবাই জেনে গেছে দেশের মধ্যে একটা বাঘ আছে, কুনজর দিলেই শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে। 1 বছর পর আবির আর মেঘার সংসার আলোকিত করে একটা ফুটফুটে রাজকন্যা হয়। আবির আর মেঘা এখন খুব ব্যস্ত তাদের রাজকন্যাটাকে নিয়ে। এমন হাসি খুশিভাবেই আরেকটি ঘটনার সমাপ্তি ঘটল।